সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর স্টুডেন্টদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এবং এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এডু পরিবারের সাথে থাকার জন্য তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে থেকে আমাদের 6 to 10 এর ম্যারাথন ক্লাসগুলো চলবে, মানে 6 to 8 এর মূলত, যেহেতু 9-10 এর আমাদের ম্যারাথন অনেকগুলো ক্লাস চলে গেছে এবং প্রায় শেষ। সো আমরা এবার 6 থেকে 8 পর্যন্ত এই 3টা শ্রেণীকে নিয়ে আমরা এবার কাজ করব এবং তাদের যেহেতু বার্ষিক পরীক্ষা সামনে, তো সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা এই ম্যারাথন ক্লাসগুলো নিব। যদিও ম্যারাথন ক্লাসগুলো একটু লং টাইম ধরে হয়, এত সময় ধরে তোমাদের পক্ষে আসলে স্ক্রিনের সামনে বসে থাকাটা একটু কষ্টদায়ক বিষয়। সো সব দিক চিন্তা করেই আমরা চ্যাপ্টারগুলোকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে তোমাদের অল ওভার বার্ষিকের সিলেবাসটা কভার হয়। হ্যাঁ, এখন ঘটনা হলো যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার লেকচারে তো আলটিমেটলি তোমার হলো ফুল বই কভার করাটা সো মাচ টাফ, ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ। তো তারপরও আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট যাতে 8 থেকে 9টা চ্যাপ্টারে আমি এমসিকিউ বা অ্যাটলিস্ট 6টা প্লাস চ্যাপ্টার যাতে এমসিকিউ সলভ করতে পারি এবং মোটামুটি ভাবে 5 থেকে 6টা সিকিউ বা 5 থেকে 6টা চ্যাপ্টারের সিকিউ কমপ্লিট করতে পারি, ঠিক আছে। সো হোপফুলি আমরা শেষ করতে পারবো আমাদের টার্গেট অনুযায়ী। এবং তোমরা যে যার জায়গা থেকে আমাকে একটু জানাও যে তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। তারপরে তাহলে আমরা আমাদের লেকচারটা শুরু করে ফেলবো, ঠিক আছে। কয় ঘন্টা ক্লাস হবে না, কয় ঘন্টা এতক্ষণ না, আমরা হোপফুলি 10টার ভিতরে ক্লাসটা শেষ করে ফেলবো, কারণ তোমাদেরকে আলটিমেটলি পড়তে হবে। কারণ আমরা আমাদের কাজ এই বছর জুড়ে মোটামুটি ভাবে শেষ। আমরা যারা শিক্ষক ছিলাম পুরো বছর জুড়ে তোমাদেরকে পড়িয়েছি। এডু পরিবারে যারা স্টুডেন্ট ছিলা বা আছো এবং যারা আমাকে দেখছো এডু পরিবারের বাহিরে যে সকল স্টুডেন্ট, সবাই মোটামুটি ভাবে পুরো বছর জুড়েই পড়েছো। এখন শেষের দিকে আমাদের কাজটা হলো তোমাদেরকে একটু অর্গানাইজ করে দেয়া, তোমাদের বার্ষিক পরীক্ষাটা যাতে ভালো হয়, ঠিক আছে। তো এই অর্গানাইজেশনের ব্যাপারটাতেই আসলে আমাদের মূলত ফোকাস করা, যে আমরা খুব সুন্দর করে যাতে তোমাদেরকে অর্গানাইজ করে দিতে পারি, এটা লক্ষ্য নিয়ে আসলে আমাদের কাজ করা। আর সেকেন্ডলি যদি বলি যে পড়াশোনাটা একটা অভ্যাসের বিষয়, এটা একটা অধ্যবসায়। তুমি তোমার পড়ার টেবিলের সাথে তোমার সম্পর্ক যত বেশি স্ট্রং হবে, আসলে তুমি তত বেশি পড়াশোনার দিক থেকে বেশ মেধাবী হবা বা তুমি পরিশ্রমী হবা। সো আমাদের গুরুজনেরা বা আমাদের যারা সিনিয়র ছিলেন তারা সবসময় একটা কথা বলতেন আমাদেরকে, যে তোমার সম্পর্ক পড়ার টেবিলের সাথে যাতে সবচেয়ে বেশি হয়। এখন পড়ার টেবিল একটা জাস্ট কাল্পনিক অর্থে কথা বলা হয়েছে, কারণ অনেকেই তোমরা পড়ার টেবিলে পড়ো না, তোমরা বিছানায় বসে ছোট একটা টেবিল তোমাদের এখন প্লাস্টিকের RFL এর পাওয়া যায়, তো সেগুলোর উপরে পড়ো। তুমি যেখানেই পড়ো, ঠিক আছে, যেই জায়গায় পড়ো, যে অবস্থাতেই পড়ো, সেখানকার সেই জায়গাটার সাথে যাতে তোমার একটা নিবিড় সম্পর্ক থাকে, ঠিক আছে। তো এই সম্পর্কটাই মূলত তোমাকে আসলে কখনোই আঘাত করবে না, তোমাকে কখনোই আশাহত করবে না। সো আজকের লেকচারটা আমরা বরাবরের মতোই শুরু করে ফেলি। হ্যাঁ, তোমরা তোমাদের জায়গা থেকে আমাকে একটু জানাও যে তোমরা সবাই ঠিকঠাক আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে, আমার পরিচয় তোমরা অনেকেই জানো, তারপর আমি আবার পরিচয়টা আবার দিচ্ছি। সেটা হলো যে আমার নাম হলো প্রিন্স। তোমরা চাইলে আমাকে প্রিন্স ভাইয়া বলেও ডাকতে পারো, আবার অনেকে চাইলে প্রিন্স স্যারও বলতে পারো, অ্যাজ ইউ উইশ। আমি এডু পরিবারের সাথে সংযুক্ত রয়েছি অ্যাজ এ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইনস্ট্রাক্টর হিসাবে। তো তোমাদের বায়োলজি ক্লাসটা আমি আজকে নিব, ম্যারাথন ক্লাসটা। ওকে, আচ্ছা। আর তোমরা তোমাদের জায়গা থেকে এই লেকচারটা একটু শেয়ার করে দিবা, যাতে হলো দূর দূরান্তে আমাদের যে সকল ছোট্ট ছোট্ট বন্ধুরা রয়েছে যারা এই লেকচারগুলো পেলে উপকৃত হবে, তো তাদের একটু উপকারের জন্য তোমরা দয়া করে একটু শেয়ার করে দিবা। ওকে, ফেসবুক এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে যারা দেখছো, দুই জায়গা থেকেই। তো চলো, আর আমার বিশ্ববিদ্যালয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। আচ্ছা, তো চলো আমরা সবাই চেষ্টা করব সবগুলোর অ্যান্সার দেওয়ার। তোমরা যে সকল MCQর অ্যান্সার জানো, ঠিক আছে, সেগুলোর অ্যান্সার তোমরা নিজেরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর হলো যেগুলো জানো না, যেগুলো বুঝো না, সেগুলো তো আমি ডেফিনেটলি তোমাদেরকে বুঝাই দিব। ওকে, তো চলো লেটস স্টার্ট।
আমরা আমাদের আজকের লেকচারটা আল্লাহর নাম দিয়ে, ঠিক আছে, শুরু করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোনটি উদ্ভিদের শোষণ অঙ্গের নয়? নিচের কোনটা উদ্ভিদের শোষণ অঙ্গের নয়? ঠিক আছে। আচ্ছা, তো এখানে অপশন কি কি আছে? অপশন দেখো, ত্বক, লেন্টিসেল, রক্ষীকোষ, পত্ররন্ধ্র। ওকে, তো আই হোপ তোমরা এইটার অ্যান্সার জানো। শুরু থেকেই তোমাদের কাছ থেকে আমি অ্যান্সারটা জানার চেষ্টা করতেছি। তোমরা আমাকে একটু জানো যে এটার অ্যান্সার কি হবে। দেখো, আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিই, ঠিক আছে। আই হোপ তোমরা আমাকে অ্যান্সার জানাচ্ছ। দেখি, হ্যাঁ, ভেরি গুড আয়শা। ওকে, আর ফেসবুকে দেখি সাকিব রহমান, আপনার নাম কি? আচ্ছা, আমার নাম আমি তোমাদেরকে বলেছি, আমার নাম হলো প্রিন্স। স্যার একটু ব্রাইটনেস হালকা বাড়ায় দেওয়া যায় কিনা দেখেন দেখি। আচ্ছা দেখো, এখানে 4টা অপশন আছে, 4টা অপশনেরই আমরা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, দেখো, প্রথমে যেটা আছে ত্বক, আমরা জানি উদ্ভিদের ত্বক থাকে না, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হবে অ্যান্সার, মূলত অঙ্গ নয়। তো আমি বাকিগুলো একটু বলতেছি। লেন্টিসেল থাকে হলো উদ্ভিদের, তাই না, কাণ্ডের মধ্যে লেন্টিসেল থাকে উদ্ভিদের। আচ্ছা, সেকেন্ড হলো রক্ষীকোষ মানে এটাকে আমরা ইংলিশে কি বলি? গার্ড সেল, তাই না? এর নাম কি ইংলিশে? গার্ড সেল। এটা মূলত আমাদের উদ্ভিদের একটা অংশ। আর পত্ররন্ধ্রের আরেকটা নাম আছে তোমার হলো স্টোমাটা, তাই না? এটা আমরা সবাই জানি, স্টোমাটা। তো এই পত্ররন্ধ্র দিয়েই মূলত আমরা জানি যে বাষ্পমোচন হয়। তোমরা সবাই জানো যে কি হয়? বাষ্পমোচন হয়। কিসের বাষ্পমোচন হয়? পাতার, তাই না, উদ্ভিদের। আচ্ছা, কিভাবে? আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে? খাদ্য প্রস্তুত করে। এখন এই যে পরিবেশ থেকে যখন সে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে, সেটা আসলে কোন দিক দিয়ে তোমার উদ্ভিদের দেহে পৌঁছায়? সেটা হলে সেই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যায়, স্টোমাটার মধ্য দিয়ে যায়, ঠিক আছে। এবং এই পথ দিয়েই যখন অক্সিজেন তৈরি হয়, আমাদের তোমার হলো উদ্ভিদের পাতার মধ্যে, আমরা জানি পাতার কোন অংশে? মেজোফিল টিস্যুতে। আমরা জানি পাতার মেজোফিল টিস্যুতে। পাতার কোন টিস্যুতে? মেজোফিল টিস্যুতে, তাই না? ঠিক আছে। এবং তোমাদেরকে মাঝখানে আমি আরেকটা জিনিস একটু মনে করাই দিই, যে যেহেতু অপশনটা আছে সালোক সংশ্লেষণ, তোমরা সবাই জানো এই সালোক সংশ্লেষণের হওয়ার জন্য, বা ফটোসিনথেসিস বলি আমরা এটাকে, তাই না? ইংলিশে কি বলি বলো তো? ফটোসিনথেসিস বলি, তাই তো? এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হওয়ার জন্য 4টা উপাদান লাগে। কয়টা উপাদান লাগে? 4টি উপাদান লাগে। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কয়টি উপাদান লাগে? 4টা উপাদান লাগে। আচ্ছা, উপাদানগুলো কি কি দেখো। প্রথম উপাদান যেটা লাগবে সেটা লাগবে আমাদের কার্বন ডাই অক্সাইড লাগবে, ঠিক আছে। সেকেন্ড যে উপাদানটা লাগবে সেটা হলো আমাদের পানি লাগবে। কি লাগবে? পানি লাগবে। থার্ড যে উপাদানটা সেটা হলো আমাদের অবশ্যই ক্লোরোফিল থাকতে হবে, কারণ ক্লোরোফিল ছাড়া উদ্ভিদ কখনোই খাদ্য প্রস্তুত করতে পারবে না। আর 4 নাম্বার যেটা লাগবে সেটা হলো আমাদের সূর্যের আলো। কি লাগবে? সূর্যের আলো লাগবে, ঠিক আছে। এই 4টা উপাদান ছাড়া কোনোভাবেই আসলে সালোক সংশ্লেষণ হওয়া সম্ভব না। ওকে, আচ্ছা, ওকে। এবার দ্বিতীয় নম্বর, তাহলে এটার আমাদের অ্যান্সার কি হবে বলতো? এটার অ্যান্সার হবে তোমার হলো ত্বক। ত্বক কোথায় থাকে? ত্বক হলো প্রাণী দেহে থাকে। ত্বক কোথায় থাকে? প্রাণী দেহে থাকে, ঠিক আছে। বাকিগুলো সব উদ্ভিদের অঙ্গ। আচ্ছা, শোষণ অঙ্গ। আচ্ছা, শোষণের উদ্দেশ্য কোনটা? যেহেতু শোষণের পার্টটা কথা বলছে, তো শোষণ পার্ট নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। শোষণের উদ্দেশ্য কি দেখো তো। প্রথমটা আছে খাদ্য সঞ্চয় করা, বংশ বিস্তার করা, দৃঢ়তা, শক্তি উৎপাদন করা। আচ্ছা, প্রথম কথা হলো যে আমি অপশনগুলো বাদ দিই, ঠিক আছে। দেখো, যে বংশ বিস্তার করা শোষণের কি উদ্দেশ্য না। তারপরে দেখো, দৃঢ়তা প্রদান করাও শোষণের উদ্দেশ্য না, ঠিক আছে। শোষণের উদ্দেশ্য দুইটার ভিতরে একটা কনফিউশন আছে, তাই না? খাদ্য সঞ্চয় করা আর একটা তোমার হলো শক্তি উৎপাদন করা। দেখো, শোষণ আসলে খাদ্য সঞ্চয় করে না, খাদ্য যেটা তৈরি হয়েছিল সেটাকে কাজে লাগায় প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে। তাহলে দেখো, 2-এর আমরা কি অ্যান্সার পাবো? খাদ্য সঞ্চয় হচ্ছে না, তাহলে আমাদের মেইন অ্যান্সার হবে শক্তি উৎপাদন। সো আমি শোষণের যেহেতু পার্টটা চলে আসছে, সো শোষণের পার্টটা নিয়ে একটু আমি আলোচনা করি। শোষণের পার্টটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমরা শোষণ সম্পর্কে মোটামুটি জানো, তাই না? শোষণ সম্পর্কে মোটামুটি ভাবে জানো। আচ্ছা, দেখো, শোষণকে আমরা ইংলিশে বলি তোমার রেসপিরেশন, তাই না? রেসপিরেশন। আচ্ছা, এটা আমরা সবাই জানি। তো শোষণে মূলত কি হয়? সালোক সংশ্লেষণে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়। সেই শর্করাকে কাজে লাগায়
শোষণে কি হয় তোমার হলো ধরো C6H12O6, এখানে তোমার হলো শোষণে তোমার জারণ ঘটে, তাই তো, অক্সিজেনও তৈরি হয়। আচ্ছা, অক্সিজেন কি করলো, জারণ ঘটলো বা দহন ঘটলো, ঘটে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়। আমি বিক্রিয়ার সমাধান করলাম না, প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপাদন করে, প্রচুর পরিমাণে কি তৈরি করে, তাপ শক্তি উৎপাদন করে। দেখো এই যে এটা ছিল গ্লুকোজ, এটা ছিল গ্লুকোজ C6H12O6, ঠিক আছে। এই গ্লুকোজটাকে আমরা কি বলি, শর্করা, তাই তো। এই শর্করাকে কাজে লাগায় শোষণে মূলত কি কাজ হলো, দেখো তাপ শক্তি উৎপাদন হলো। সো আমাদের সেকেন্ড অ্যান্সার হবে তোমার হলো তাপ শক্তি বা শক্তি উৎপাদন। আচ্ছা 3 নাম্বারটা দেখো, জীবের দেহে স্থৈতিক শক্তি রূপান্তরিত হয়, ঠিক আছে। অপশন দেখো তোমার গতিশক্তিতে, স্থৈতিক শক্তি বা স্থিতি শক্তি, স্থিতি শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। দেখো গতিশক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে, অথবা তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। আমাকে জানাও 3-এর কত অ্যান্সার হবে। স্যার এখন মডেল টেস্ট হবে না, আচ্ছা আমি এক্স্যাক্টলি জানি না, ঠিক আছে। তোমরা এটা রুটিন তো পাইছো মনে হয়, একটু রুটিনটা চেক করো। আচ্ছা 3-এর অ্যান্সার কত হবে, 3-এর অ্যান্সার বলো। আচ্ছা সি বলছো, সি কি আছে 2 আর 3। আলোক শক্তি, জীবের স্থৈতিক শক্তি বা স্থির শক্তি কিসে রূপান্তরিত হয়, ভালো করে বলো। 3-এর খ একজন বলছো, 1 আর 3 গতিশক্তি এবং তাপ শক্তি, ইয়েস, হ্যাঁ। আচ্ছা আমি আরো অ্যান্সার চাচ্ছি, আরো অ্যান্সার চাচ্ছি তোমাদের কাছে, আমি আরো অ্যান্সার চাচ্ছি। আচ্ছা দেখি কে কেউ অ্যান্সার দিলা। 3-এর বি দিছে একজন, 1 আর 3 আছে। দেখো স্থির শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হওয়া সম্ভব না জীবের ক্ষেত্রে, কারণ জীব দেহ কখনোই আলোক শক্তি উৎপাদন করতে পারে না। জীবের দেহে স্থিতি শক্তি কিসে কিসে রূপান্তরিত হতে পারে, এক হলো গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে, আর তোমার সেটা হলো তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। সো আমাদের অ্যান্সার হবে 1 আর 3, রাইট। ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা 4 নম্বর হচ্ছে জীবকোষে শক্তি সঞ্চিত থাকে, শক্তি সঞ্চিত থাকে কিসে, ঠিক আছে, স্টার্চে, শর্করায় নাকি প্রোটিনে। 4-এর অ্যান্সার বলো। আচ্ছা স্টার্চ মানে হলো শ্বেতসার। দেখি আর কি বলছো। 3-এর গ, স্যার এটা কি ক্লাস, আচ্ছা এটা তো তোমার ক্লাস জিসান, এটা হলো ক্লাস 7-এর বিজ্ঞান ক্লাস চলতেছে। ওকে আমাকে 4-এর অ্যান্সার জানাও, 4-এর সি, 4-এর সি, 4-এর সি। ওকে 4-এর গ, ইয়েস 2 আর 3, শর্করা এবং প্রোটিনে আসলে শক্তি সঞ্চিত থাকে। শর্করা বলতে এখানে আমরা যেটা বুঝি গ্লুকোজ, তাই তো, গ্লুকোজ বুঝি। আর তোমার হলো প্রোটিন, প্রোটিন বলতে আমরা জানি হলো আমিষ। এই দুইটা জিনিসের মধ্যে আমাদের হলো, আমিষের মধ্যে হলো তোমার কি থাকে, শক্তি সঞ্চিত থাকে। মোট কথা হলো আমরা সকালবেলায় যে খাবারগুলো খাই, ধরো আমরা সকালবেলায় পরোটা খাচ্ছি, তাই না, আমার পরোটা খাচ্ছি, বা ধরো রুটি খাচ্ছি, বা অনেকে ধরো মনে করো পাউরুটি খাচ্ছি, ঠিক আছে, বা অনেকে আছে আমার ভাত খাচ্ছে। তো এই সবগুলোই মূলত আসলে আলটিমেটলি কি বলতো, যে শর্করা জাতীয়, এই সবগুলোই মূলত আমাদের শক্তি যোগান দিয়ে থাকে, তাই না। অনেকে বলছে আবার তাসনিমা 4-এর ঘ। ওকে আচ্ছা দেখো 5-এর অ্যান্সার কি হবে, ফুলকার সাহায্যে শোষণ কার্য পরিচালনা করে কে। এটা তো খুব ইজি, ঠিক আছে, এটা খুবই ইজি, ইজি না। আচ্ছা দেখো ফুলকার সাহায্যে শোষণ কার্য পরিচালনা করে কে, বাদ দিই আগে অপশন। দেখো তুমি যে জিনিসগুলো পারবা না সেগুলো আগে অপশন বাদ দিবা। মানুষ তো সম্ভব না, মানুষ কি সম্ভব, সম্ভব না। তিমি মাছ, তিমি মাছের কিন্তু তোমার ফুসফুস আছে, তাই না, ঠিক কিনা। আচ্ছা তিমি মাছও বাদ, একটা হলো ব্যাঙাচি আর ব্যাং, এই দুইটা নিয়ে আমাদের হলো কনফিউশন আছে, তাই না, দুইটা নিয়ে কনফিউশন আছে। আমাকে অ্যান্সার জানাও, তোমার ফেসবুকে যারা আছো অ্যান্সার জানাও, যারা আমাকে দেখতে পাচ্ছ। দেখি 5-এর ক দিছো ব্যাং, আর কি অ্যান্সার দিছো দেখি, দেখি 5-এর সি, 5-এর এ। আচ্ছা
হ্যাঁ আমি ক্রস দিছি স্যার। আপনারা কি ম্যারাথন ক্লাসে কোনো সাজেশন দেবেন না? ম্যারাথন ক্লাসে সাজেশন দিব না, ম্যারাথন ক্লাসে পরে সাজেশন দিব, ঠিক আছে? ওকে আচ্ছা, এটা সি বলছো, কিসের বি বলছো? আই ডোন্ট নো। নুসরাত আই থিংক এ। আচ্ছা তামিম বলছো খ। আচ্ছা কিসের খ? আই ডোন্ট নো। 5-এর অ্যান্সার বলো, 5-এর অ্যান্সার বলো, 5-এর 5-এর ক। সাই 5-এর ক, 5-এর ক। তুমি মাছ নয়, ইয়েস তুমি মাছ নয়। 5-এর বি ব্যাঙাচি, আচ্ছা ঠিক আছে দেখতেছি। 5-এর সি তুমি মাছ বলছো। 5-এর ক, দেখি তামিম 5-এর খ বলছো। 5-এর বি এরা 5-এর ক, 5-এর খ। ইয়েস অ্যান্সার হবে হলো আমাদের ব্যাঙাচি হলো ফুলকার সাহায্যে শোষণ কার্য পরিচালনা করে, ঠিক আছে? ব্যাঙাচি করে ফুলকার সাহায্যে পরিচালনা করে, রাইট? ওকে আচ্ছা এবার দেখো 6 নম্বরে যাই। ক্লিয়ার তোমাদের? দেখো ব্যাঙ হবে না, এই অ্যান্সারটা একটু মনে রাখবা। এই অ্যান্সারটা কি করবা? একটু মনে রাখবা। ওকে জি মনে রাখবো। আচ্ছা আর যদি কোনো কোশ্চেন আমার যদি রিপিট করা লাগে, ধরো কোনো অপশনে যদি ধরো আমাদের বাই এনি চান্স মিস্টেক হয়ে যায়, সেটা আমি আবার রিপিট করবো তোমাদের জন্য। দেখো এখানে বলছে ষড়যন্ত্র অবস্থিত কোথায়? ষড়যন্ত্র গলবিল, শ্বাসনালী, পাকস্থলী। দেখো 6-এর অ্যান্সার আমাকে বলো, তোমাদের এগুলো সব পারতে হবে, ঠিক আছে? গলবিল কিসের অংশ? দেখো পাকস্থলী কি গলবিলের কি বলে ষড়যন্ত্রের অংশ? পাকস্থলী আছে পেটের মধ্যে, ষড়যন্ত্র আছে আমাদের এই জায়গায়। তাহলে এই জায়গায় কিসের কিসের অংশ হইতে পারে? আমরা জানি ফার্স্টের দিকে আমার নাসারন্ধ্র, এরপর তোমার হলো কি নাসা গলবিল, এই জায়গা থেকে এই পর্যন্ত, এরপর তোমার হলো ষড়যন্ত্র। তার মানে আমরা বলতে পারি শ্বাসনালী এবং গলবিল এই দুইটা মিলে আমাদের হলো কি ষড়যন্ত্র অবস্থিত, রাইট? তাহলে হলো তোমার 1 আর 2, 1 আর 2 হলো তোমার কি 6-এর ক আনসার। 6-এর কত আনসার? 6-এর ক আনসার। তো চলো একটু ফাস্ট যাই। 7 নাম্বার, প্রশ্বাস ও নিঃশ্বাস কোনটির সাথে সম্পর্কিত? দেখো অন্তঃশ্বসন, বহিঃশ্বসন, রেচন, রক্তক্ষরণ। আচ্ছা অপশন আগে বাদ দেই, অপশন আগে কি করি? অপশন আগে বাদ দেই, ঠিক আছে? সেটা হলো দেখো রক্তক্ষরণ সম্ভব না, রক্তক্ষরণ সম্ভব না। এটা হলো তোমার আমাদের শ্বাস, ঠিক আছে? যে প্রশ্বাস এবং নিঃশ্বাস নেই আমরা, সেখানে তোমার রক্তক্ষরণ সম্ভব না। এরপর আছে তোমার রেচন, রেচনও সম্ভব না, কারণ রেচনের কাজ কি? রেচনের কাজ হলো তোমার বর্জ্য কি করে নিষ্কাশন করা, বর্জ্য তোমার হলো নিষ্কাশন করা, ঠিক আছে? সো এটাও বাদ আলটিমেটলি। এরপর দেখো প্রশ্বাস এবং তোমার হলো নিঃশ্বাসের ক্ষেত্রে বহিঃশ্বসন অন্তঃশ্বসন মধ্যে কি কোনটা হতে পারে? দেখো অন্তঃশ্বসন মানে ভিতরে, তার মানে আমাদের শ্বাস প্রশ্বাস আমরা বাইরে থেকে অক্সিজেন নেই এবং বাইরে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। সো এটা হলো মূলত বহিঃশ্বসনের অংশ। তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো তো? আমাদের অ্যান্সার হবে হলো বহিঃশ্বসন, তাই তো? 6-এর কত হবে? সরি 7-এর বি, 7-এর বি। ওকে ওকে আচ্ছা এরপর দেখো 8 নাম্বার, নিম্ন শ্রেণীর প্রাণীর শোষণ অঙ্গ কোনটা? কি কি অপশনে আছে? ত্বক, ট্রাকিয়া এবং ফুসফুস। কোশ্চেনটা কি? নিম্ন শ্রেণীর প্রাণীর শোষণ অঙ্গ কোনটা? ঠিক আছে আচ্ছা নিম্ন শ্রেণীর প্রাণীর শোষণ অঙ্গ কোনটা? দেখো নিম্ন শ্রেণীর প্রাণীতে মনে রাখবা শোষণ অঙ্গ ত্বক, এটা একটু অপশনে মনে রাখবা, ঠিক আছে? নিম্ন শ্রেণীর যে সকল প্রাণী আছে তাদের শোষণ অঙ্গ হিসাবে আমরা জানি সে ত্বক কাজ করবে, ত্বকের মাধ্যমে তারা শোষণ অঙ্গ চালনা করে এবং তাদের ট্রাকিয়া থাকে। তাদের কি থাকে? তাদের ট্রাকিয়া থাকে, ঠিক আছে? এই দুটো একটু মাথায় রাখবা। সো এই অপশনটা যেন মনে থাকে। তাহলে হলো তোমার ত্বক এবং ট্রাকিয়া এই দুইটা মিলে হয় তোমার নিম্ন শ্রেণীর প্রাণীর শোষণ অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে তোমার হলো 1 আর 2, তাহলে অপশন নাম্বার হলো ক,
ঠিক আছে। আচ্ছা, এরপরে 9 নম্বর কি বলছে, কাণ্ডের লেন্টিসেল কি কাজ করে? মজার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কাণ্ডের লেন্টিসেল কি কাজ করে দেখো, শোষণ, তারপরে খনিজ আহরণ। খনিজ আহরণ বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো তোমার খনিজ লবণ যে আয়ন আকারে আসে সেটা আহরণ। এরপর আছে তোমার হলো প্রচ্ছেদন এবং আরেকটা আছে তোমার হলো সালোক সংশ্লেষণ। দেখো সালোক সংশ্লেষণের জন্য তোমার কোনোভাবেই আসলে কাণ্ডের লেন্টিসেল কাজ করে না, কারণ সালোক সংশ্লেষণের জন্য পাতার মেজোফিল টিস্যু কাজ করে, পাতার মেজোফিল টিস্যু কাজ করে, মেজোফিল টিস্যু কাজ করে। সো এটা অপশনে হচ্ছে না। প্রচ্ছেদন, ঠিক আছে, প্রচ্ছেদন মানে এটার আমরা আরেকটা নাম কি জানি বলতো, এটা আরেকটা নাম হলো বাষ্পমোচন। বাষ্পমোচন, বাষ্পমোচন মানে কি, এখানে যে অক্সিজেনটা উৎপাদন হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, সেখানে অক্সিজেনটা মূলত এখান থেকে আবার বের হয়ে যায়। ওকে, এটা হলো তোমার আরেক ধরনের প্রচ্ছেদন। আর খনিজ লবণ আহরণ কোনোভাবেই তোমার হলো কি কাণ্ডের লেন্টিসেল করে না, কাণ্ডের লেন্টিসেল করে হলো তোমার কি কাজ করে হলো শোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এরপরে দেখো অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া কোনটা? অপশনে দেখো কি কি আছে, প্রজনন আছে, ব্যাপন আছে, রেচন আছে এবং শোষণ আছে। অন্তঃকোষীয় বিপাকীয় প্রক্রিয়া, আমাকে 10 নম্বর অ্যান্সার জানো, 10 নম্বর অ্যান্সার জানো, 10 দেখি কারা পারো। অপশনে কি কি আছে দেখো, প্রজনন, প্রজনন কি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া? কখনোই না। দেখি আগে অ্যান্সার বলো, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। এরা কি বলছো? স্যার এটার অ্যানসার আমি জানি। জি স্যার, বলেন স্যার। মাথা ঘুরে আগে দেখি ঠিক দিছে স্যার, কয়েকজন ভালো অ্যান্সার দিছে। তবে হলো খাদিজা, তাসনিম, মাহি ভুল। আচ্ছা, ওটা 6 এর অ্যান্সার দিছে। 10 এর অ্যান্সার দাও। 10 এর অ্যান্সার স্যার ওরা ডি দিছে স্যার, আপনার আগে ওরা দিয়ে দিছে স্যার। তাহলে আর দিলাম না। আচ্ছা, ওকে স্যার। মাছ ও ফুলকার সাহায্যে শোষণ কার্য পরিচালনা হয়। হ্যাঁ, আচ্ছা, নুসরাত দিছো 10 এর সি। আচ্ছা নুসরাত, অন্তঃকোষীয় বিপাকীয় প্রক্রিয়া রেচন কেন হবে? রেচন কেন হবে? রেচন হবে না, ঠিক আছে। ব্যাপন অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়ার মধ্যে পড়ে না, প্রজনন তো পড়েই না, তাহলে আমাদের একটাই অপশন থাকে, সেটা শোষণ। শোষণ হলো অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। বিপাক প্রক্রিয়া কোনটা? শোষণ হলো অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। শোষণ কি? অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। শোষণ কি বলো দেখি? অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, স্যামুয়েল দিছো 10 এর ডি, ভেরি গুড। আসুস, আচ্ছা ডি। তাসনিমা 10 এর 4, ভেরি গুড। সাইবা, ঠিক আছে, ভেরি গুড, সবই দেখি পারতেছো তোমরা। আচ্ছা, এরপরে দেখো পরিপাক তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র থেকে আমাদের কয়েকটা কোশ্চেন। দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? এটা নিয়ে একটা মজার কথাবার্তা আছে, তাই তো? এটা নিয়ে আমাদের অনেক মজার কথাবার্তা আছে। দেহের সবচেয়ে বড় গ্রন্থি, 11 নম্বর অ্যান্সার বলো দেখি, কে কি অ্যান্সার দাও, এটা পারো কিনা। 11 নম্বর অ্যান্সার দাও দেখি, কে ফার্স্ট দিতে পারো 11 অ্যান্সার। সবগুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে, ঠিক আছে। একটু দেখো কি কি অপশন আছে, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃত। ঠিক আছে, সবচেয়ে বড় গ্রন্থি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সবচেয়ে বড় গ্রন্থি দেখো, অগ্নাশয়কে দেহের মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্নাশয়কে কি বলা হয়? অগ্নাশয়, এটা মনে রাখবা, অগ্নাশয়কে তোমার দেহের মিশ্র গ্রন্থি বলা হয়, মিশ্র গ্রন্থি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কেন মিশ্র গ্রন্থি বলা হয়? কারণ অগ্নাশয় তোমার এনজাইম এবং হরমোন দুইটাই ক্ষরণ করে, এবং গুরুত্বপূর্ণ হরমোন গুলো অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। কি কি দেখো, আমি তোমাদেরকে একটু মনে করাই দিই, আমি জানি না তোমরা এগুলো জানো কিনা। একটা হলো তোমার ইনসুলিন হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। সেকেন্ড আছে তোমার হলো গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন। এবং থার্ড আরেকটা আছে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। এই তিনটা হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। তাহলে সবচেয়ে বড় গ্রন্থির মধ্যে অগ্নাশয় না, অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। তার মানে আমরা এই অপশনটা বাদ।
আন্তরিক গ্রন্থি, আন্তরিক আমাদের যে অন্ত্র আছে বৃহদান্ত্র আর ক্ষুদ্রান্ত, এই দুইটা মিলে গ্রন্থি হচ্ছে আন্তরিক গ্রন্থি। এটা হচ্ছে না, এটাকে বড় গ্রন্থি বলা হয় না। গ্যাস্ট্রিক গ্রন্থি আমাদের বড় গ্রন্থি না, গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ আছে আলাদা। আমাদের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃত, বা এটাকে আমরা বলতে পারি লিভার। ইংলিশে আমরা এটাকে কি বলি? লিভার, তাই তো? ইংলিশে এটা কি বলি? লিভার। আচ্ছা দেখি তোমরা সবাই অ্যান্সার দিছো কিনা। আসসালামু আলাইকুম স্যার, আমি সোহানা। ওকে সোহানা, ক্লাস করতে থাকো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। 11/4, ভেরি গুড। 11/4, ইয়েস, সবাই দেখে অ্যান্সার জানাচ্ছ। সেনগুপ্তা, সেনগুপ্তা তুমি 11 জানাও নেই, 10 জানাইছো লাস্ট। এরপরে মুহাই, এর নাম কি? মোহাম্মদ বিন সাইফ। আচ্ছা, ইলহাম 11D, ভেরি গুড। মেহেক, মেহেক 11D, আচ্ছা 11 হবে এটা। 11/4, ইয়েস। তামিম, ইরা, ব্যাং আর ব্যাঙাচি পার্থক্য আছে, ব্যাং আর ব্যাঙাচির মধ্যে পার্থক্য বলতেছি একটু পরে। মুন 10/4 দিছো লাস্ট পর্যন্ত, 11তে চলে গেছি। আচ্ছা নুসরাত, ভেরি গুড। স্যামুয়েল, ঠিক আছে। 12 নম্বরে যাই। এবার দেখো, নিচের কোন বিষয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই? নিচের কোন বিষয়ের উপরে নিয়ন্ত্রণ নেই? দেখো, আমরা যা দেখি, আমরা যা শুনি, দেহের ভিতরে খাদ্যের পরিবর্তন, তৈরিকৃত খাবার খাওয়া, এটা খুব একদম বেসিক সেন্স থেকে এটা বলা যায় আসলে আমরা কোন জিনিসটার উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। ঠিক আছে, আমরা যা দেখি এটার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। আমরা চাইলেই অনেক কিছু দেখতে পারি না, তাই তো? আমরা চাইলেই অনেক কিছু অ্যাভয়েড করতে পারবো, তার মানে এটা হচ্ছে না, এটার ভিতরে আমাদের নিয়ন্ত্রণ আছে। আমরা যা শুনি, আমরা চাইলেই কোনো কথা নাও শুনতে পারি কান বন্ধ করে, তাই তো? সব কথাই আমরা শুনতে পারবো না, এটার ভিতরে আমাদের নিয়ন্ত্রণ আছে। আমরা চাইলেই শুনতে পারবো, আমরা না চাইলেই সেটা শুনতে পাবো না। তারপর তৈরিকৃত খাবার খাওয়া, যেটা তৈরি হচ্ছে সেই খাবারটা খাইলেই, মানে চাইলেই আমরা খাইতে পারবো, মানে এটা আমার ইচ্ছার উপরে, এটা আমার পুরোপুরি আমার উপরে কন্ট্রোল, তার মানে এটা হচ্ছে না। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? দেহের ভিতরে খাদ্যের যে পরিবর্তনটা হয় বা পরিপাক হয়, সেটার উপর আসলে আমাদের কোনো রকম হাত নাই, তাই তো? আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার, মূলত নিচের কোন উক্তিটা সত্য? আমাদের এই চ্যাপ্টার পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র যাদের আছে তারা এই চ্যাপ্টার থেকে রিভিশন দিচ্ছ, সাথে হলো এই জিনিসগুলো তোমাদের পারতে হবে। আচ্ছা দেখো 3 নাম্বার, নিচের কোন উক্তিটি সত্য? খাদ্যের পরিপাক শুরু হয় মুখগহ্বরে, সকল লোকের খাদ্য পরিপাক হয়, পরিপাক হার বা সকল মানুষের খাদ্য পরিপাক হার একই ধরনের, আমরা মুখ দিয়ে খাবার খাই, ভিটামিন খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান। কোনটা হলো অসত্য? কোনটা অসত্য? ঠিক আছে, আচ্ছা দেখো, খাদ্যের পরিপাক শুরু হয় মুখগহ্বর থেকে, খাদ্যের পরিপাক শুরু হয় মুখগহ্বর থেকে, হ্যাঁ ঠিক আছে, এটা সত্য। তার মানে আমাকে এখানে কোশ্চেন কি বলছে, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। কোশ্চেন কি বলছে বলতো? কোনটা অসত্য? কি বলছে? কোনটা অসত্য, এটা তোমাকে মার্ক করতে হবে, ঠিক আছে? কোনটা অসত্য। আচ্ছা, এরপর দেখো তোমাকে বলছে খাদ্যের পরিপাক শুরু মুখগহ্বর থেকে, এটা সত্য কথা, তার মানে এটা আমার অপশন হচ্ছে না। এরপর আমরা মুখ দিয়ে খাবার খাই, আমরা তো মুখ দিয়েই খাবার খাই। কেউ যদি তোমরা মনে করো যে তোমরা নিজেরা মুখ দিয়ে খাবার খাও না, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে আবার এই অপশনটা অসত্য হবে, তাই না? আমরা মুখ দিয়ে খাবার খাই ডেফিনেটলি, তার মানে এটা সত্য কথা। এরপর ভিটামিন খাদ্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটাও সত্য কথা। সকল লোকের খাদ্য পরিপাক হার একই ধরনের হবে, এটা মিথ্যা কথা। আমার ডাইজেশন ক্ষমতা, ঠিক আছে, যেরকম তোমার ডাইজেশন ক্ষমতা একই রকম না, একই রকম হওয়ারও কথা না, ঠিক আছে? সো এটা হলো অসত্য কথা, তাই না? একই রকম হবে না। আচ্ছা, এরপরে কোশ্চেনে দেখো, অনেকে এটা পারছো, ভেরি গুড। জিহ্বা আমাদের কিসে সাহায্য করে? দেখো, খাদ্যবস্তু খেতে, খাদ্যবস্তু গিলতে, খাদ্যবস্তু হজম করতে, আর একটা অপশন আছে তোমার হলো খাদ্যবস্তু নাড়াচাড়া করতে, ঠিক আছে? আচ্ছা, জিহ্বা দিয়ে আমরা মূলত কি কাজ করি? দেখো, আমাদের খাদ্যবস্তু হজম করতে জিহ্বা হেল্প করে না, আমাদের খাদ্যবস্তু হজম করতে আমাদের পরিপাক যে তোমার গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাকস্থলীতে খাবার যায়, সেখানে অনেক ধরনের রস আসে, সেখানে বিভিন্ন ধরনের এনজাইম আছে, সেই এনজাইমগুলো মূলত খাবারগুলোকে পেস্ট করে ফেলে, ঠিক আছে? এবং আমাদের মুখ দিয়ে যখন আমরা খাবার যখন গলাধঃকরণ করি, তখন আমাদের লালারসের মধ্যে এনজাইম আছে, 2 ধরনের এনজাইম পাওয়া যায়, টাইলিন আর মল্টেজ, ঠিক আছে? তো এরা আবার খাদ্যকে কিছুটা পিচ্ছিল করে, কিছুটা নরম করে ফেলে। তো তার মানে কি, জিহ্বা এই জায়গায় কোনো রকম কাজ করতেছে না, তার মানে খাদ্যবস্তু হজম করতে জিহ্বার কোনো ভূমিকা নাই। খাদ্যবস্তু নাড়াচাড়া করতেও আসলে জিহ্বার কোনো রকম ভূমিকা নেই। খাদ্যবস্তু খেতে
খেতে তো জিহ্বা কোনোভাবে কাজ করতে পারে না, আমরা খাচ্ছি, জিহ্বার উপরে রেখে অটোমেটিক্যালি লালা রসের মাধ্যমে সেটা পিচ্ছিল হয়ে নিচে চলে যায়। তার মানে খাদ্যবস্তু খেতে হচ্ছে না এবং খাদ্যবস্তু নাড়াচাড়াও করতে জিহ্বা হেল্প করতেছে না, খাদ্যবস্তু গিলতে হেল্প করে। আমরা জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে খাদ্যবস্তু গিলে খাই, তাই তো? তার মানে 4-এর কি হচ্ছে বলতো? 4-এর হবে তোমার গ। 4-এর কত হবে? 4-এর গ হবে, ঠিক আছে? ক্লিয়ার, মানে কনসেপ্ট বুঝছো? হ্যাঁ, সাব্বির বস 14, তাই তো? আচ্ছা, তুমি 4-5 দিয়ে কইরো, আমাদের এখানে কোশ্চিনের যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বার অনুযায়ী তুমি অ্যান্সারটা বইলো। আচ্ছা দেখি, সামুয়েল বলছো স্যার তবে আমাদের বইতে তো দেওয়া আছে নাড়াচাড়া করতে। আচ্ছা, দুইটাই অ্যান্সার করতে পারবো, তাই তো? দুইটা দিয়ে বললাম তো আমাদের কিছু কনফিউশন থাকবে, সেই কনফিউশনগুলো আমি আবার আলোচনা করব। রিফা স্যারকে একটু ক্যামেরার সামনে আসতে বলবেন প্লিজ প্লিজ। আচ্ছা, আসতে বলবো রিফা স্যারকে পরে। আচ্ছা দেখো, এখানে একটু কনফিউশন, ওই জন্য আমি তোমাদেরকে এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? এই কোশ্চেনটা নিয়ে আমাদের একটু আলোচনা আছে, বারবার বলতেছি এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা আছে। ওকে, সেটা হলো দেখো জিহ্বা আমাদের কিসে সাহায্য করে, ঠিক আছে? তো কিছু কিছু জায়গায় অ্যান্সার দেয়া আছে, সেটা হলো যে খাদ্যবস্তু গিলতে সাহায্য করে, আবার তোমাদের বইয়ে দেওয়া আছে নাড়াচাড়া করতে। তো আমরা বেসিক সেন্সে বুঝি যে আমরা খাদ্যবস্তু নাড়াচাড়া মূলত জিহ্বা দিয়ে এদিকে থেকে এদিকে ঠেলি, এদিক থেকে ওইদিকে ঠেলি, তাই তো? সো আমাদের দুই ধরনের অ্যান্সার এখানে গ্রান্টেড, দুই ধরনের অ্যান্সারই গ্রান্টেড, তবে ঠিক আছে দুই ধরনের অপশনে আমাদের কি থাকবে না, যে কোনো একটা থাকবে, খাদ্যবস্তু হয় নাড়াচাড়া করতে হবে অথবা তোমার হলো গিলতে সাহায্য করবে। তো দুইটাই অ্যান্সার, মনে রাখবা, দুইটাই কি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 4-এর ক এবং গ দুইটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপর 5 নম্বর দেখো, অন্ননালী দিয়ে খাদ্য এবং পানীয় কোথায় পৌঁছায়? তো আমাদের জানি নালী কয়টা আছে? দুইটা নালী আছে, তাই না? একটা অন্ননালী আছে, একটা শ্বাসনালী আছে। একটা শ্বাসনালী আছে আর একটা অন্ননালী আছে। শ্বাসনালীতে আমরা কি গ্রহণ করি? আমরা শ্বাস প্রশ্বাস চালাই। আর অন্ননালী দিয়ে মূলত কি কাজ করি আমরা বলতো? অন্ননালীতে মূলত আমরা কাজ করি তোমার হলো খাদ্য প্রবেশ করে, তাই না? খাদ্য প্রবেশ করে। আচ্ছা, এখান দিয়ে তুমি খাদ্য এবং পানীয় কোথায় পৌঁছায়? দেখো, মুখের ভেতরেই থাকে না, মুখের ভেতরেই শুধুমাত্র সে থাকে না। ওকে, হৃদযন্ত্রে যায় না, ফুসফুসে যায় খাদ্য না, খাদ্য কোথায় পৌঁছায়? খাদ্য পাকস্থলীতে পৌঁছায়। তাহলে আমাদের 5-এর অ্যান্সার হবে কত? 5-এর ক, ঠিক আছে? ওকে, এরপর দেখো 6 নাম্বার, যে ট্রিপসিন এনজাইম নিচের কোন খাদ্য পরিপাক করে থাকে? এটা তোমাদের সবারই পারা উচিত, ঠিক আছে? ট্রিপসিনের কাজ কি? আরাফাত, এটা হলো ক্লাস 7-এর বিজ্ঞান ক্লাস চলছে, আমাকে অ্যান্সার জানাও। ট্রিপসিনে এনজাইম কোন কাজ করে থাকে? খাদ্য পরিপাকের ক্ষেত্রে কোনটাকে পরিপাক করে থাকে? ঠিক আছে, 6-এর অ্যান্সার জানাও। 6-এর অ্যান্সার দেখি কারা কারা পারো, দেখি 6-এর। আরাফাত বলছো ক, অ্যান্সার জানাও। সেনগুপ্তা 6 কত? 6 ইরা, ইরা জানাও, মুন জানাওনি এখনো, নুসরাত জানাও। আচ্ছা, নুসরাত জানাইছে 6-এর সি, ওয়াই নুসরাত? 6-এর বি, ইয়েস। হ্যাঁ, আসুস বলছো 6-এর বি, তাসনিমা বলছো 6-এর ক, শর্করা। আচ্ছা, আবেশ বলছো 6-এর ডি, ভিটামিন। ওয়াই আই ডোন্ট নো, একটু পর ক্যামেরার সামনে আসতে বলি অ্যান্সার একটু দেখতে চাই। আচ্ছা ঠিক আছে মেধা, দেখবা। দেখো, শর্করা মানে হলো তোমার কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট পরিপাক করার জন্য অ্যামাইলেজ জাতীয় যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো কাজ করে, ঠিক আছে? সো ট্রিপসিন, ওকে, তোমার হলো শর্করাকে ভাঙতে পারতেছে না, এটা বাদ। ওকে, তারপর প্রোটিন, প্রোটিনকে পরিপাক করার জন্য আমরা জানি প্রোটিয়েজ এনজাইমটা লাগে, রাইট? তাই তো? এবং সেই সাথে আরেকটা এনজাইম লাগে, সেটা হলো ট্রিপসিন। তাহলে আমরা একটু মনে রাখবো স্নেহ জাতীয়, একটু মনে রাখো, ঠিক আছে? স্নেহ জাতীয় যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলোকে পরিপাক করার জন্য আমাদের এক ধরনের এনজাইম লাগে, এনজাইমটার নাম হলো লাইপেজ এনজাইম। এনজাইমটার নাম কি?
লাইপেজ এনজাইম, ঠিক আছে? একটু মনে রাখবা এনজাইমটার নাম হলো তোমার লাইপেজ এনজাইম। আর আমিষ জাতীয় যে খাবারগুলো আছে, আমিষ জাতীয় যে খাবার বা প্রোটিন, আমরা যদি প্রোটিনের কথা বলি, তো প্রোটিন জাতীয় যে খাবারগুলো সেগুলোকে পরিপাক করার জন্য এক হলো ট্রিপসিন লাগে, কি লাগে? ট্রিপসিন লাগে, সাথে তোমার হলো প্রোটিয়েজ এনজাইমও লাগে। ওকে ওকে, তার মানে আমাদের অ্যান্সার হবে আমিষকে পরিপাক করার জন্য ট্রিপসিন জাতীয় কি এনজাইম দরকার। মুখের মধ্যে খাবার মিশ্রণে সাহায্য করে কে? মুখের মধ্যে খাবারটাকে মিশ্রণ করতে কে সাহায্য করে? পানি কি সাহায্য করে? সাথে জানো পানি সাহায্য করে না, তাই না? পানি আসলে মুখের ভিতরে খাবারটাকে পরিপাক করতে সাহায্য করে না, এটা হবে না। জিহ্বা মিশ্রণে সাহায্য করে না, দাঁত তো ডেফিনেটলি করে না। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, লালা রস কি করে? খাদ্যটাকে তোমার মিশ্রণে সাহায্য করে, তাই না? খাদ্যকে মিশ্রণে সাহায্য করে, কারণ কি? এই লালা রসের মধ্যে এনজাইম থাকে, লালা রসে এনজাইম থাকে, ঠিক আছে? কোন এনজাইম থাকে আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, এই লালা রসের মধ্যে কি থাকে? এনজাইম থাকে। সেই এনজাইমগুলো কি কি আমি তোমাদেরকে একটু আগে একটু মনে করাই দিছিলাম, আবার মনে করাই দিচ্ছি। একটা থাকে তোমার হলো টায়ালিন এনজাইম, টায়ালিন, আর এটা থাকে তোমার হলো মল্টেস, টায়ালিন মল্টেস, ঠিক আছে? এই দুই ধরনের এনজাইম পাওয়া যায়, ঠিক আছে? তো আমাদের মুখের মধ্যে খাবার মিশ্রণে সাহায্য করে কে? লালা রস বা লালা। ওকে, আচ্ছা। নুসরাত 7 এর এ, ভেরি গুড। মুন 7 এর এ, মেহেক 7 এর। আচ্ছা, এবার 8 নাম্বার যাই। লালাই কোনটি থাকে? আচ্ছা, হাই লালাই কোনটা থাকে? একটু আগেই তো আমি লিখেই দিলাম, লালার মধ্যে তোমার টায়ালিন এবং মল্টেস থাকে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কি করব আমরা? মুখস্থ রাখবো, টায়ালিন এবং মল্টেস তোমার হলো লালায় থাকে। ওকে, 8 নাম্বার পারছি। 9 নাম্বার দেখো, প্রতি চোয়ালে দাঁত কয়টা থাকে? প্রতি চোয়ালে দাঁত কয়টা করে থাকে রে? এই 9 নাম্বার বলো, আমাদের প্রতি চোয়ালে দাঁত কয়টা করে থাকে? এটা না পারলে চড়াই তোদের দাঁত আমি ফেলে দিব। 16টা আমরা বলি না, আমাদের তো দুইটা চোয়াল, এইদিকে একটা চোয়াল, এইদিকে একটা চোয়াল, তাই তো? তো 16টা করে দাঁত থাকে, এই কারণে আমরা কি বলি? এক চড়ে তোর 32টা দাঁত ফেলে দিব, ঠিক আছে? সো প্রতি চোয়ালে দাঁতের সংখ্যা কত বলতো? 16টা করে প্রতি চোয়ালে। আচ্ছা, খাবার নালীর শুরু কোথা থেকে? আমাদের খাবারের যে নালী, এটা শুরু কোথা থেকে? এটা হলো তোমার আমাদের যে মুখছিদ্র থেকে আমাদের খাবার নালী স্টার্ট। তো এখানে অপশনগুলো দেখো কি কি আছে। ক্ষুদ্রান্ত, তো ক্ষুদ্রান্ত থেকে তো কোনোভাবে খাবার নালী স্টার্ট হইতে পারে না, অপশন বাদ। অন্ননালী থেকে হতে পারে না। গলবিলের আগে আছে আমাদের হলো মুখছিদ্র, সেখান থেকে আসলে আমাদের অন্ননালীর বা খাবার নালী স্টার্ট হয়। সো আমাদের অ্যান্সার হবে তোমার হলো মুখছিদ্র। খাবার নালী শুরু কোথা থেকে? মুখছিদ্র থেকে, ঠিক আছে? 10-এর অ্যান্সার হবে কত? 10-এর ক। ক্লিয়ার? 10-এর কত? 10-এর ক। ফেসবুকবাসী 10-এর ক। ওকে, ইয়েস, ঠিক আছে। অবিত নাকি নাম? অবিত আবেশ, আচ্ছা। সেনগুপ্ত 10-এর এ, ভেরি গুড। আসুস ঠিক আছে। মুন ওকে, 14 পর্যন্ত পড়ে রয়েছে মুন। আয়েশা 9 পড়ে রয়েছ। মাহি 16 দাগাইছ হচ্ছে। সাইফ 10-এর ক। তিশান, আচ্ছা, মুখছিদ্র। আচ্ছা, নেক্সটে যাই। দেখো, এরপরে আমাদের হলো জীব প্রযুক্তি যে চ্যাপ্টারটা, তাই তো নাকি? তাই না? এই চ্যাপ্টার তোমাদের সবারই থাকার কথা। দেখো, জীবদেহের একক কোনটা? কি কি আছে দেখো? কোষ আছে, নিউক্লিয়াস আছে, ক্রোমোজোম আছে, ডিএনএ আছে। জীবদেহের একক হলো, জীবদেহের গঠন ও কার্যকরী একক হলো তোমার কোষ। জীবদেহের গঠন ও কার্যকরী একক হলো কি বলতো? কোষ। জীবদেহের গঠন ও কার্যকরী একক হলো কোষ। মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম কতটি থাকে? এটা বলো, কয়টা করে থাকে ক্রোমোজোম?
দেহকোষে কয়টা করে ক্রোমোজোম থাকে কি জানাইছো? ইরা না নেই, আচ্ছা অনেকের নাই, সমস্যা নেই, আমি খুব বেশি কোশ্চেন রাখিনি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু রাখছি। আচ্ছা তারপর পারলে তোমরা অ্যান্সার দিতে পারো। ওকে, অনেকে রাইট অ্যান্সার দিছো। হ্যাঁ আবেশ নাসার নাই, আচ্ছা সমস্যা নাই, অনেকের আছে তো এই কারণে চ্যাপ্টার রাখা হয়েছে। এটা ইজ নট মাই ফার্স্ট সিলেবাস, ওকে এটা আমাদের নাই। আচ্ছা ঠিক আছে স্যার, এই নামে কোনো চ্যাপ্টারই নাই। ওকে ওয়েট এক সেকেন্ড। আচ্ছা এই এই নামে তোমাদের চ্যাপ্টারই নাই নাকি, সিরিয়াসলি? আচ্ছা দেখো, প্রতিটি মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হলো তোমার 46টা, ঠিক আছে? ডিএনএ কি দ্বারা তৈরি? ডিএনএ তোমার কি দ্বারা তৈরি বলো তো? এটা কি নাই তোমাদের? ভালো করে বলো তো। আমার তো আছে, আচ্ছা আছে তো, আচ্ছা ঠিক আছে, নাই তো, অনেকের আছে নাকি? স্যার এই নামে কোনো অধ্যায় নাই। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আই হ্যাভ টু চেক। ঠিক আছে দাঁড়াও, I have to check. এক সেকেন্ড, লেটস সি। আমি একটু চেক দেই, ঠিক আছে, একটু চেক দেই। এক জায়গার পিপিটি আর এক জায়গায় চলে গেছে। আচ্ছা স্যার আমার আছে তো। আচ্ছা স্যার এইটা তো আগেও করানো হয়েছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা এখন হলে সিকিউ প্র্যাকটিসটা করি, ঠিক আছে? সিকিউ প্র্যাকটিস করার পরে এমসিকিউ প্র্যাকটিসটা করব। জীব, আচ্ছা জীব প্রযুক্তি বলতে কোনো চ্যাপ্টার নেই, ওকে ফাইন, কোনো প্যারা নাই, আমরা হলো সিকিউ যেটা আছে এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো আমি হলো তোমার মোটামুটি ভাবে শেষের দিকের যে 5টা থেকে 6টা চ্যাপ্টার আছে সেই 6টা চ্যাপ্টার নিয়ে মোটামুটি আলোচনা করব। আর তোমাদের যদি কোনো লেকচার দরকার হয় তখন আমরা আবার হলো নতুন করে আবার সামনের দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে একটা ধরো মনে করো এরকম একটা চিত্র দেয়া আছে, চিত্রটা দেখে বুঝতেছি এখানে মাঝখানে সূর্য, তার চারপাশে আমাদের অনেকগুলো গ্রহ আছে, ঠিক আছে? আচ্ছা এই যে তোমার সূর্য দেখা যাচ্ছে, তারপর তোমার হলো এখানে বুধ আছে, ঠিক আছে, এখানে চাঁদ আছে, তোমার হলো আমাদের পৃথিবীর যে উপগ্রহ, এখানে একটা হলো তোমার গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে সবগুলো আছে। তো তোমাকে হলো 4টা এরকম কোশ্চেন দিয়েছে। কোশ্চেন কি ফার্স্টে দেখো সূর্য কি, তারপর বলছে তোমার ধূমকেতু কিভাবে লেজে পরিণত হয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যাদের এই চ্যাপ্টারটা আছে শেষের দিকে এই চ্যাপ্টারগুলো সবারই আছে মোটামুটি, তাই না? আমাকে একটু জানাও শেষের দিকের এই চ্যাপ্টারগুলো সবার আছে না? এই চ্যাপ্টারগুলো সবার আছে। আচ্ছা যাদের নাই তারা কিছুক্ষণ একটু ওয়েট করো, এটাও নাই, আচ্ছা সমস্যা নাই, এটা একটা আমি সিকিউ প্র্যাকটিস করছি, যাদের আছে তারা একটু দেখো। ওকে দেখো সূর্য কি, এরপর বলছে ধূমকেতু কিভাবে লেজে পরিণত হয়, চিত্রে বি এর ঘূর্ণন সম্পর্কিত পুরাতন মতবাদ। আচ্ছা বি জিনিসটা কি, বি কোথায় আছে, বি কোথায় আছে, এই যে বি, যেহেতু চাঁদ হলো উপগ্রহ তার মানে আমি বিটাকে বলতে পারি, বিটা হলো আমাদের কি বলতো, বিটা হলো আমার হলো পৃথিবী। বিটা কি, বিটা হলো আমার হলো পৃথিবী, ঠিক আছে? বিটা হলো আমার হলো পৃথিবী। আচ্ছা ঘ নম্বর অবস্থা হলো চিত্রে উল্লেখিত এ সি ডি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এ সি ডি এবং ই 4টা হলো তোমার গ্রহ আছে, 4টা গ্রহ নিয়ে আলোচনা করতে বলছে এই চ্যাপ্টারে। এই গ্রহ রিলেটেড কোশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এরপরে সূর্য কাকে বলে বা সূর্য কি। আচ্ছা আমি অ্যান্সার গুলো নিয়ে আসছি এই কারণে যাতে হলো তোমাদেরকে আমি অনেকগুলো সিকিউ প্র্যাকটিস করাইতে পারি। সূর্য কি, সূর্য হলো একটা নক্ষত্র এবং বা এটাকে হলো জ্বলন্ত গ্যাসপিণ্ড বলা যায়। সূর্য কি, সূর্য হলো তোমার হলো একটা নক্ষত্র বা এটাকে একটা জ্বলন্ত গ্যাসপিণ্ড বলা যায়। ওকে সূর্য কি তাহলে, সূর্য হলো একটা নক্ষত্র বা জ্বলন্ত গ্যাসপিণ্ড। সূর্য কি, একটি নক্ষত্র বা হলো তোমার জ্বলন্ত গ্যাসপিণ্ড, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো ধূমকেতু কিভাবে লেজে পরিণত হয়। ধূমকেতু কিভাবে লেজে পরিণত হয়, আমাদের সৌরজগতে সূর্য, গ্রহ, উপগ্রহ ছাড়াও অন্যান্য জ্যোতিষ্ক রয়েছে, যার একটা হলো তোমার ধূমকেতু। ধূমকেতু হলো উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটা জ্যোতিষ্ক, এই লাইনটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট একটি মস্তিষ্ক, উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট একটি জ্যোতিষ্ক, উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট একটি জ্যোতিষ্ক
যা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। ধূমকেতু সমূহ যখন সূর্যের কাছাকাছি যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় ও কঠিন পদার্থ রূপে নির্গত হয়ে আকাশে ছড়িয়ে যায়। এভাবে আচ্ছা, এই চ্যাপ্টারের নাম হলো তোমার সৌরজগৎ ও আমাদের পৃথিবী। এটা হলো অধ্যায় নাম্বার হলো তোমার 12। এটা অধ্যায় কত? এটা অধ্যায় হলো 12। আমি শেষের দিক থেকে অধ্যায়গুলো আগে করাচ্ছি, কারণ শেষের দিকের অধ্যায়গুলো সবার আছে। অধ্যায় 12, সৌরজগৎ ও আমাদের পৃথিবী। অধ্যায়ের নাম কি? সৌরজগৎ ও আমাদের পৃথিবী। ঠিক আছে। ধূমকেতু কিভাবে লেজে পরিণত হয়? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের সৌরজগতে সূর্য, গ্রহ, উপগ্রহ ছাড়াও অন্যান্য জ্যোতিষ্ক রয়েছে, যার মধ্যে একটা হলো ধূমকেতু। ঠিক আছে। ধূমকেতু হলো উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটা জ্যোতিষ্ক যা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। ধূমকেতু সমূহ যখন সূর্যের কাছাকাছি যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় ও কঠিন পদার্থ রূপে নির্গত হয়ে আকাশে ছড়িয়ে যায়। এভাবে লেজ সৃষ্টি হয়। ঠিক আছে। একটি পরিচিত ধূমকেতুর উদাহরণ হলো হ্যালির ধূমকেতু, যেটা হলো তোমার 76 বছর পর পর দেখা যায়। আমরা অধ্যায় পড়তেছি 12 অধ্যায়। ঠিক আছে। অধ্যায় নাম্বার কত? 12। এরপরে বলছিল চিত্রে বি, বি এর ঘূর্ণন সম্পর্কিত মতবাদ। আচ্ছা, বিটা কি ছিল? বিটা ছিল আমাদের হলো পৃথিবী। বিটা কি ছিল বলতো? পৃথিবী। এই পৃথিবীর মূলত কি করতে হবে? আমাদের ঘূর্ণন পথটা, পৃথিবীর ঘূর্ণন পথটা আমাদের আগের যে পুরাতন মতবাদ ছিল সেই মতবাদ অনুসারে আমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে। দেখো, চিত্রে উল্লেখিত বি গ্রহটি হলো আমাদের পৃথিবী, যার ঘূর্ণন নিয়ে পূর্বে অনেক রকম মতবাদ প্রচলিত ছিল। মানুষ প্রাচীনকাল থেকেই পৃথিবীর ঘূর্ণন নিয়ে আগ্রহী ছিল। সে সময় মহাকাশের জ্যোতিষ্ক পর্যবেক্ষণের যন্ত্রপাতি তেমন ছিল না। তারা আগেকার সময় বোঝাই যায় যে আগেকার সময়ে তেমন কোনো কি মডার্ন যন্ত্রপাতি ছিল না, মেশিন ছিল না, তাই তো। এই কারণে মূলত সেই সময় খুব বেশি যে মডার্ন তোমার হলো থিওরি আবিষ্কার হয়েছিল বিষয়টা এমন না। আগের যে মতবাদগুলো ছিল সেই মতবাদগুলো তোমার কিছুটা ব্যাকডেটেড। তো ঘূর্ণন নিয়ে তাদের আগ্রহ সবসময়ই ছিল। সে সময় মহাকাশের জ্যোতিষ্ক পর্যবেক্ষণের যন্ত্রপাতি তেমন ছিল না, তাই খালি চোখে যেমনটি বোঝা যেত তেমনটাই তারা বিশ্বাস করতেন। ঠিক আছে। অ্যারিস্টটল 2000 বছরেরও বেশি সময় আগে বড় বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। কত বছর দেখছো? 2000 বছরেরও বেশি সময় কি আগে। তো অ্যারিস্টটল ছিল অনেক বড় বিজ্ঞানী। তিনি মনে করতেন পৃথিবীর চারপাশে, ঠিক আছে, পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। এখন থেকে প্রায় 2000 বছর আগে বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী টলেমি জোরালোভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে। তার এই মতবাদ দীর্ঘদিন মানুষ আসলে বিশ্বাস করেছিলেন। কিছু কিছু জ্যোতির্বিদ টলেমির মতবাদে বিশ্বাস করতেন না। কারণ হলো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে হলো পৃথিবীকে কেন্দ্র করে সবাই ঘুরছে। ইভেন তোমার অ্যারিস্টটল একটা কথা বলেছিল যে পৃথিবীকে কেন্দ্র করে তার চারপাশে আসলে সূর্য ঘুরছে। ওকে। কিছু কিছু জ্যোতির্বিদ টলেমির মতবাদে আসলে কি বেশি দিন বিশ্বাস রাখতে পারেনি এবং বিশ্বাসও করতো না। কিন্তু তার এই মতবাদকে কেউ কেউ ভুলও প্রমাণিত করতে পারেন নাই, কারণ সেই সময় মডার্ন টেকনোলজি ছিল না যে আসলে পৃথিবী কিভাবে ঘুরতেছে এবং পৃথিবীর চারপাশে অন্যান্য তোমার হলো ধরো উপগ্রহ কিভাবে ঘুরতেছে এগুলো ব্যাখ্যা করতে পারেননি। মেইন সেন্টারে যে তোমার সূর্য ছিল এটাই আসলে মূলত কেউ ব্যাখ্যা করতে পারেননি। তাই যতটুকু তারা আসলে আলোচনা পর্যালোচনা করতে পারছিলেন সেটার উপরে তোমার হলো কি বেসিস করে একটা মতবাদ দিছিলেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চারিদিকে ঘুরতেছে। এটা ব্যাখ্যা করছিলেন ফার্স্টে হলো তোমার অ্যারিস্টটল, আজ থেকে প্রায় 2000 বছর আগে। ঠিক আছে। এরপরে টলেমি মোটামুটি ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে পৃথিবীকে কেন্দ্র করে বাকি সবকিছুই ঘুরছে। কিন্তু বহুকাল ধরে এটা অনেক মানুষ বিশ্বাস করছিলেন, আবার অনেক বিজ্ঞানী এটা বিশ্বাসই করতে পারেননি। তারপরও একটা মোদ্দা কথা হলো তিনি কিন্তু যে এটা বলছিলেন তার যে এটা কথাটা ভুল। আমরা তো বর্তমান সময় জানি যে সূর্যকে কেন্দ্র করে চারপাশে সকল কিছু ঘুরছে, এটা তো আমরা জানি এবং এটাই সত্য। কিন্তু টলেমি তো বলছিলেন যে পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরছে। এটা যে আসলে মিথ্যা কথা, এই মিথ্যা কথাটা বা এটা যে একটা ভুল কথা, এই কথাটাই কেউ আসলে তখন প্রমাণ করতে পারেননি। সো যেহেতু প্রমাণ করতে পারেননি, বহুকাল ধরে আসলে এই জিনিসটা অনেকে বিশ্বাস করতেন। এটা ছিল আমাদের পুরাতন মতবাদ। এরপর বলছে চিত্রে উল্লেখিত ACDE সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে বলছে। দেখো, চিত্রে উল্লেখিত এ হলো তোমার শুক্র, সি হলো মঙ্গল, ডি হলো বৃহস্পতি, আর হলো ই হলো শনি। আমরা যদি একটু চিত্রের দিকে যাই, ঠিক আছে, দেখো এ হলো শুক্র, এটা কি? এটা হলো তোমার শুক্র, এইটা হলো শুক্র, ঠিক আছে।
তারপর তোমার হলো এই যে সবগুলোই হলো একদম ডি, লাস্টের দিকে কি আছে, ডি হলো তোমার বৃহস্পতি, তারপরে আছে কাছাকাছি হলো তোমার একটু মঙ্গল গ্রহ আছে, এবং সবচেয়ে ওইদিকে দূরবর্তী স্থানে আছে তোমার হলো শনি। এই 4টা গ্রহ নিয়ে একটু আলোচনা করতে হবে। দেখো শুক্র গ্রহ পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা, দেখো ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, কি বলছে, শুক্র পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা আকারে কি হয়, তোমার উপরের দিকে উঠতে থাকে, তাই তো, এবং ভোরবেলায় শুকতারা রূপে দেখা যায়। তাহলে আমরা পৃথিবীতে সন্ধ্যার সময় যে সন্ধ্যা তারাটা দেখতে পাই সেটা মূলত আমাদের শুক্র গ্রহ, ঠিক আছে। আর ভোরবেলায় আমরা শুকতারা রূপে যেটাকে দেখতে পাই, ভোরবেলা আমরা শুকতারা রূপে যেটাকে দেখতে পাই, এটা মূলত কি, আমাদের এই শুক্র গ্রহ। মনে থাকবে এই দুইটা লাইন তোমাকে এটা লিখতে হবে। এছাড়া এটি কোনো নক্ষত্র নয়, এটি আসলে সূর্যের একটি গ্রহ যার নাম হলো শুক্র। তাহলে সূর্যেরই একটা হলো, আমাদের অনেকগুলো গ্রহের মধ্যে শুক্র একটা গ্রহ যার নাম কি, শুক্র আমরা বলছি। আচ্ছা, সূর্যের আলো এই গ্রহের উপরে আসলে পড়ে, তাই আমরা একে আলোকিত দেখতে পাই। সবগুলো গ্রহের উপরে আসলে সূর্য পড়ে, সূর্যের আলো পড়ে, এই কারণে আমরা এগুলো দেখতে পাই। ওকে, আচ্ছা, এরপরে দেখো মঙ্গলকে কখনো কখনো লাল গ্রহ বলা হয়, এই লাইনটা একটু দাগাবা, ঠিক আছে। মঙ্গলকে কখনো কখনো কি গ্রহ বলা হয়, লাল গ্রহ বলা হয়। এটা এমসিকিউর জন্য আমাদের কি লাগবে, মঙ্গলকে কখনো কখনো আসলে লাল গ্রহ বলা হয়, কারণ এর পৃষ্ঠ হলো লাল রঙের, এর পৃষ্ঠ ধূলিময় এবং এর খুবই পাতলা বায়ুমণ্ডল রয়েছে। মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখন মনে করেন। মঙ্গলের মাটির নিচে কি আছে, পানি থাকার সম্ভাবনা আছে, মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখন মনে করেন। বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ, এটা একটু এমসিকিউর জন্যও লাগবে। বৃহস্পতি হলো সূর্যের সবচেয়ে বড় গ্রহ, বৃহস্পতি হলো সূর্যের সবচেয়ে বড় গ্রহ। দেখো আমি যে লাইনগুলো দেখাই দিচ্ছি এগুলো একটু ভালো করে মনে রাখবা। এটিতে শুধু গ্যাসই রয়েছে তা না, ঠিক আছে, কোনো কঠিন পৃষ্ঠ নাই, এটা মনে রাখতে হবে। শুধু যে গ্যাস আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এবং কোনো রকম কঠিন কোনো কিছু নাই, এটা মনে রাখতে হবে। শনি গ্রহটিও গ্যাস দিয়ে তৈরি, যাকে ঘিরে কতগুলো আংটা রয়েছে। ওকে, তাই এখানে তোমার মোটামুটি ভাবে 4টা গ্রহের কথাই উল্লেখ করা হয়েছে, তার মধ্যে আমি যে লাইনগুলো দেখাই দিছি এই লাইনগুলো তোমাদেরকে আলাদাভাবে পড়তে হবে। ওকে, আচ্ছা দেখো শুক্র গ্রহ হলো পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা, এবং ভোরের দিকে তোমার হলো শুকতারা রূপে দেখা যায়, এটা একটু মনে রাখবা। মঙ্গলকে কখনো কখনো লাল রঙের দেখা যায়, কারণ হলো তোমার এর পৃষ্ঠ হলো লাল রঙের। আর তোমার একটা মনে রাখতে হবে হলো বৃহস্পতি হলো তোমার সূর্যের সবচেয়ে বড় গ্রহ, ঠিক আছে। ওকে, এই যে এই রকম টাইপের যে কোশ্চেন গুলো আছে আমাদের এই অধ্যায়ের এই টাইপের কোশ্চেন গুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যে আমাদের প্রত্যেকটা গ্রহের ব্যাখ্যা, বৃহস্পতি নিয়ে একটু ভালো করে পড়তে হবে, পৃথিবীর যে গতি বা পৃথিবীর যে ঘূর্ণন, যে তোমার হলো মতবাদ, এই মতবাদ গুলো একটু আলাদাভাবে তোমাদেরকে পড়তে হবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হলো তোমার, দেখো নিচের উদ্দীপকটি পড়ো। তাহলে এই চ্যাপ্টারটা মূলত কোন চ্যাপ্টার, এটা হলো এর আগে আমরা 12 নম্বর অধ্যায় পড়লাম, এবার আসতেছি আমরা হলো তোমার 13 নম্বর অধ্যায়, ঠিক আছে। আচ্ছা 13 নম্বর অধ্যায় ছিল তোমার প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। প্রাকৃতিক পরিবেশ ও দূষণ একটু নিয়ে নাও অধ্যায়ের নামটা, যাদের আছে তারা একটু ভালো করে দেখবা। অধ্যায় নাম্বার 13, প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। প্রাকৃতিক পরিবেশ ও দূষণ, ঠিক আছে। আচ্ছা দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মোহন চাঁদপুর থেকে সদরঘাটে পৌঁছানোর পর দেখতে পেল নদীর পানি কালো ও দুর্গন্ধযুক্ত। সে লক্ষ্য করলো নদীর যে তীরের অসংখ্য কলকারখানা, বজ্র এবং বিভিন্ন নালার পানি নদীতে এসে পড়ছে। তো 4টা কোশ্চেন কি কি বলছে দেখো। এমবেস্টোস কি ধরনের দূষণ ঘটায়, এটা খুব বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন, এটাও বর্তমান সময়ের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, একটু দাগায় রাখবা। আর রফিক সদরঘাটে এসে যা দেখলো তার ক্ষতিকর প্রভাব, আমাদের যে বিভিন্ন রকম কেমিক্যাল গুলো এই যে নদীর পানিতে পড়ছে সেগুলোর আসলে ক্ষতিকর প্রভাবটা কি, আর উপরিউক্ত অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আচ্ছা চলো দেখো এমবেস্টোস কি ধরনের দূষণ। এমবেস্টোস হলো বায়ু দূষণ ঘটায়,
কি দূষণ ঘটায়? বায়ু দূষণ ঘটায়। এমবেস্টস কি ধরনের দূষণ ঘটায়? বায়ু দূষণ ঘটায়। মনে থাকবে, এমবেস্টস কি ধরনের দূষণ ঘটায়? বায়ু দূষণ ঘটায়। আচ্ছা, প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো। প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো। প্লাস্টিক এমন একটি দ্রব্য, প্লাস্টিককে আমরা হলো তোমার কি বলতে পারি, অপচনযোগ্য বলতে পারি, তাই না? প্লাস্টিক মূলত কি? প্লাস্টিক সহজে পচে না। প্লাস্টিক হলো অপচনযোগ্য, তোমার হলো পচনযোগ্য, তাই তো? কারণ সহজে এটা পচতে চায় না, বহু বছর লাগে এটা পচতে। তো এই স্বাভাবিক আমাদের পরিবেশের জন্য, আমাদের মাটির জন্য ব্যাপক ক্ষয় সাধন করে থাকে। তো কি কি ক্ষতিকর করতে পারে দেখো। প্লাস্টিক এমন একটি দ্রব্য যা মাটিতে পচে না, অর্থাৎ পচনশীল নয়। মাটিতে প্লাস্টিক ফেলার ফলে মাটির উর্বরতা শক্তি বিনষ্ট হয় এবং মাটির পানি ধারণ ক্ষমতার বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। মাটির যে পানি ধারণ ক্ষমতা রয়েছে সেটা হলো তোমার হলো বিরূপ কি হয়, প্রভাব পরিলক্ষিত হয়। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তা প্লাস্টিক মাটির জন্য কি বলতে পারে আমরা, ক্ষতিকর। তাহলে এখানে কোন লাইনগুলো তুমি বিশেষ করে মনে রাখবা? এটা হলো তোমার পচনশীল নয়, এটা আমাদেরকে একটু আলাদাভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে, পচনশীল নয়, ঠিক আছে? তারপরে তোমার হলো মাটির উর্বরতা শক্তি বিনষ্ট করে, ঠিক আছে? মাটির উর্বরতা শক্তি বিনষ্ট করে, এটা আমাদেরকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে। এবং মাটির পানি ধারণ যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। মানে পানি ধারণ যে ক্ষমতা, সেই পানি ধারণ ক্ষমতাটা সে নষ্ট করে। এই তিনটা লাইন পরীক্ষার খাতায় তোমাকে লিখতে হবে, ঠিক আছে? যে প্লাস্টিক সম্পর্কে যদি কোনো রকম কোশ্চেন আসে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, দেখো, প্লাস্টিক এমন একটি দ্রব্য যা মাটিতে পচে না, অর্থাৎ হলো তোমার হলো পচনশীল নয়, এটা তোমাকে মনে রাখতে হবে। মাটিতে প্লাস্টিক ফেলার ফলে মাটির উর্বরতা শক্তি বিনষ্ট হয় বা নষ্ট হয় এবং মাটির পানি ধারণ ক্ষমতায় বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়, ঠিক আছে? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, তাই প্লাস্টিক হলো মাটির জন্য বেশ ক্ষতিকর। ওকে, গ নম্বর কি বলছে, যে সদরঘাটে যে তিনি আসছিলেন মোহন, আসার পর সে আসলে যে কেমিক্যাল গুলো দেখতে পাইছিলেন যে নদীর পানিতে পড়ছে বিভিন্ন রকম কলকারখানা থেকে, ঠিক আছে, সেগুলো আসলে কি ক্ষতিকর, ঠিক আছে? দেখো, মোহন সদরঘাটে এসে যা দেখলো তার ক্ষতিকর প্রভাব নিচে বর্ণনা করা হলো। মোহন চাঁদপুর থেকে সদরঘাট পৌঁছানোর পর দেখতে পেল নদীর পানি কালো ও দুর্গন্ধযুক্ত। আমরা যারা সদরঘাটে যাই বা সদরঘাটে গেছি তারা জানি যে মূলত সদরঘাটে পানি ভীষণ কালো এবং তার আশপাশে প্রচুর কি ব্যাড স্মেল করে। সে লক্ষ্য করলো নদীর তীরের অসংখ্য শিল্প কলকারখানার বর্জ্য ও বিভিন্ন নালার পানি, ঠিক আছে, নদীতে এসে পড়ছে। আচ্ছা, বৃষ্টির পানির সাথে প্রবাহিত হয়ে এগুলো আবার কোথায় যায়? এগুলো পুকুরে যায়, নদীতে যায় এবং বিভিন্ন রকম জলাশয়ের পানিতে মিশে যায়। সেখানেও আসলে কি পানিটা দূষিত করছে। এই দূষিত পানি পান করলে আমাদের কি কি রোগ হতে পারে? আমাশয় হতে পারে, ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েডের মতো রোগ হতে পারে। অন্যদিকে কলকারখানার বর্জ্য ও নালার পানিও পানিকে কালো ও দুর্গন্ধময় করে। পানি দূষিত হলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারে না। এই লাইনটা একটু পরীক্ষার হলে ভালো করে লিখবা। পানি দূষিত হলে মাছ ও জলজ প্রাণী বাঁচতে পারে না, ফলে পানির পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ওকে, সুন্দর করে এইভাবে গুছায় লিখবা। ফার্স্টে কি লিখবা? এই ধরনের কোশ্চেন আসলে যে পানি দূষণের কথাই তো এখানে বলছে, তাই তো? এখানে মূল প্রতিপাদ্য বিষয় হলো পানি দূষণ হচ্ছে। আর পানি দূষণ কিভাবে হচ্ছে? কেমিক্যালের কারণে, মানে হলো তোমার রাসায়নিক পদার্থের কারণে, তাই তো? কলকারখানার যে রাসায়নিক পদার্থ, সেই পদার্থ বা বর্জ্য তুমি যাই বলো, সেই পদার্থগুলো আসলে তোমার নদীর পানিতে মিশতেছে, তার কারণে তোমার নদীর পানি দূষিত হচ্ছে। এটার আসলে কি কি ক্ষতিকর প্রভাব আমাদের উপরে পড়ে এগুলো সুন্দর করে গুছায় লিখবা। তুমি ফার্স্টের দিকে লিখবা যে নদীর পানি কালো এবং দুর্গন্ধযুক্ত হচ্ছে কেন? কারণ হলো শিল্প কলকারখানা বর্জ্য ও বিভিন্ন নালার পানি এখানে এসে পড়ছে। বৃষ্টির পানির সাথে এগুলো আবার কোথায় প্রবাহিত হয়? এগুলো আবার তোমার নদী, পুকুর, জলাশয়ে তোমার হলো প্রবাহিত হচ্ছে। এবং এই পানিগুলো আমরা যদি কোনো কারণে পান করি তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়, যেমন ধরো আমাশয়, জন্ডিস, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, ঠিক আছে, বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়। এবং কলকারখানা বর্জ্য এবং নালার পানিও আসলে পানিকে কালো এবং দুর্গন্ধময় করে তোলে। তো পানি দূষণ যদি হয় তাহলে মাছ এবং সেই সাথে জলজ যে প্রাণীগুলো থাকে তারা কোনোভাবে বাঁচতে পারে না, ফলে পানির পরিবেশ এর ভারসাম্য নষ্ট হয়ে যায়।
ওকে, আচ্ছা আহমেদ মাহির বলো কি সমস্যা, বলতে থাকো। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের যে উপরোক্ত অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। আচ্ছা মুক্তি কিভাবে পাওয়া যেতে পারে, পানিকে কালো এবং দুর্গন্ধময় করেছে এমন কি কি পদার্থ আছে, যেমন ধরো পচনশীল দ্রব্য, যারা খুব ইজিলি পচে যায় তারা আসলে পানিকে দূষিত করে ফেলে, ঠিক আছে। তারপরে কলকারখানার বর্জ্য আছে, এটা হলো মারাত্মক। এরপর আছে তোমার নালার পানি, যেটাকে আমরা ড্রেনেজ ওয়াটার বলি, এবং অপচনশীল দ্রব্য যারা নদীতে কি করে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেগুলো আসলে তোমার হলো আমাদের নদীর পানি কি করতেছে, দূষিত করতেছে। শিল্প কলকারখানা নদী থেকে দূরে স্থাপন করতে হবে। প্রথম কথা হলো যেখানে নদী নালা আছে সেখান থেকে শিল্প কলকারখানাগুলো অনেক দূরে স্থাপন করতে হবে, যাতে সেখানকার বর্জ্য কোনোভাবে যাতে হলো আমার সেই নদীতে না যায়। প্রতিটি কলকারখানাতে আলাদা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পচনশীল দ্রব্য ডাস্টবিনে ফেলতে হবে। অপচনশীল দ্রব্যের ব্যবহার কমাতে হবে। নালার পানি, ডোবার পচা পানি যাতে নদীর পানিকে দূষিত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জাহাজ, নৌকা, স্টিমারের ময়লা আবর্জনা, মলমূত্র, তেল পানিতে কোনোভাবেই ফেলা যাবে না। নদীর পাড়ে গাছ লাগিয়ে নির্মল পরিবেশের ব্যবস্থা করতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা এই সংকটাপন্ন অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো। এখানে অনেকগুলো কাজ আছে, কাজগুলো কি কি দেখো, তোমাকে যেগুলো মনে রাখতে হবে যে আমাদের এই যে কলকারখানা যেগুলো যেগুলো রয়েছে সেগুলো যে বর্জ্য নিষ্কাশন হয় সেগুলো তো ঠিকঠাক মতো হচ্ছে না, সেটা একটা প্রপার কি ব্যবস্থা করতে হবে। তো আলাদা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সেটা যাতে প্রপারলি ইউজ করা হয়, ঠিক আছে। এরপর পচনশীল দ্রব্য আমাদেরকে ডাস্টবিনে ফেলতে হবে। শুধুমাত্র যে নদী নালার আশেপাশে এই কাজটা করবো আমরা, বিষয়টা এমন না। আমাদের বাসা বাড়ির আশেপাশে যে সকল দ্রব্য আসলে পচনশীল সেগুলো ডাস্টবিনে ফেলতে হবে, এবং আমাদের বাসারও যে সকল তোমার ময়লা আবর্জনা রয়েছে সেগুলো প্রপারলি আমাদেরকে ডাস্টবিনে ফেলতে হবে। অপচনশীল দ্রব্যের ব্যবহার আসলে কমাতে হবে, যেগুলো আসলে সহজে পচে না, পচার জন্য বহু বছর সময় লাগে, সেগুলোর ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে। যেমন ধর প্লাস্টিকের ব্যবহার আমাদেরকে ধীরে ধীরে কমাতে হবে। এবং আমরা আর একটা কাজ অনেক বেশি করে থাকি, সেটা হলো আমরা যখন ধরো কোনো নদীতে ঘুরতে যাচ্ছি, বা ধরো মনে করো আমরা যখন পুকুরে, আমাদের গ্রামের এলাকায় যখন আমরা পুকুরে ঘোরাঘুরি করি, তখন মূলত একটা কাজ করি, সেটা হলো ধরো চিপস নিয়ে উঠছি। ধরো আমরা নদীতে ঘুরতেছি, তুমি ট্রলার নিয়ে ঘুরতেছো, অথবা ধরো তুমি স্টিমারেই যাচ্ছ বা লঞ্চেই যাচ্ছ, তুমি হলো সুন্দর করে চিপস খাচ্ছ, চানাচুর খাচ্ছ, তারপর ধরো মনে করো প্লাস্টিকের যে কোনো কিছু তোমার কাছে আছে, যেমন সেটা হতে পারে ধরো তুমি ফলমূল কিনছিলে, সেটা প্লাস্টিক আছে তোমার কাছে, এই যে প্লাস্টিকের মোড়কগুলো তুমি খাচ্ছ, খাওয়ার পর সুন্দর করে নদীর পানিতে ফেলে দিচ্ছ। এই প্লাস্টিক তো সহজে আসলে তোমার হলো পচে না, ওকে, এবং না পচার জন্য এ আসলে পানির ভীষণ দূষণ করে থাকে। সো এই কাজটা আমাদের করা যাবে না। আমরা আমরা কি করব, আমরা যে কোনো জায়গায় যাই, যদি আমরা আমাদের চোখে সামনে যদি কোনো কারণে ডাস্টবিন দেখতে না পাই, বা ধরো প্লাস্টিক কোথায় ফেলতে হবে এটা যদি দেখতে না পাই, ধরো তুমি ওয়ান টাইম গ্লাসে পানি খাচ্ছ, ঠিক আছে, অথবা তুমি বোতলে পানি খাচ্ছ, অথবা ধরো ওয়ান টাইম গ্লাসে চা খাচ্ছ, কফি খাচ্ছ, যেটাই খাচ্ছ, তুমি কি করো, নদীতে ফেলে দাও। তো তোমার কাছে আশেপাশে যদি ডাস্টবিন না থাকে, তুমি চেষ্টা করবা সেটা কোথাও না ফেলার, তোমার কাছে রেখে দেওয়ার। তুমি সেটা ব্যাগে রেখে দিতে পারো, বা একটা প্লাস্টিকের ব্যাগে তুমি সুন্দর করে সবগুলো জড়ো করে ব্যাগের মধ্যে বন্ধ করে রেখে দাও। তুমি যখন কোনো ডাস্টবিন দেখতে পাবে তখন সেটা ফেলে দাও, নদীতে ফেলো না, যেখানে সেখানে ফেলো না, ওকে। আচ্ছা, এরপরে আমরা চ্যাপ্টারে চলে যাই। আমি এক চ্যাপ্টারে একটা করেই টপিক রাখার চেষ্টা করছি, যাতে ওই টপিক মোটামুটি ভাবে কাভার করে। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটা সেটা হলো তোমার জলবায়ু পরিবর্তন। চ্যাপ্টারের নাম্বার হলো 14, অধ্যায় কত, 14। এই অধ্যায় 14 তোমাদের অনেকেরই আছে, তাই না? কারণ একদম শেষের অধ্যায়, এই অধ্যায় সবারই মোটামুটি আছে, এবং এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে। এটা চ্যাপ্টারের নাম হলো তোমার জলবায়ু পরিবর্তন, তাই না? এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবেই, ওকে। যাদের আছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, একটা সিকিউ মোটামুটি ভাবে করব যাতে একটু কভার করা যায়। হ্যাঁ 14 আছে। স্যার সায়েন্সে কতটুকু লেখা লাগে একটু বললে ভালো। হ্যাঁ, আমি তোমাদেরকে কিভাবে কোশ্চেনে অ্যান্সার করব আমরা, এই ইট উড বি বেটার ইফ উই রাইট দিস কোশ্চেনস অ্যান্সার ইন পয়েন্টস। হ্যাঁ সেনগুপ্ত, পয়েন্টে যদি লেখা যায় আরো ভালো, ওকে। আচ্ছা 14 নম্বর চ্যাপ্টার তোমার নাই নাকি? স্যার ক্লাস কখন এন্ড হবে? 10টায় শেষ করে ফেলবো ইনশাল্লাহ আমরা,
ওকে 10টার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। স্যার স্ক্রিন দেখতেছি না এখন, ঠিক আচ্ছা এখন ঠিক আছে। ওকে, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা, কারো কোনো চ্যাপ্টারের ভিতরে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা। গুড বয় স্যার, ছুটি দেন না প্লিজ। আচ্ছা ছুটি দিব একটু পরে স্যার, এটাও আমার নাই, 14 নাই তোমার। আচ্ছা ঠিক আছে, দেখো জলবায়ু পরিবর্তন এই চ্যাপ্টারটা আমাদের বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে একটা চিত্র লক্ষ্য করতেছো, ঠিক আছে? তো এখানে একটা গাছ এখানে ওয়াই দেয়া আছে, এর চিহ্নের নাম কি দেয়া আছে? ওয়াই। ওকে, ওয়াই দেয়া আছে এবং এখানে জেড দেয়া আছে, এখানে জেড দেয়া আছে। তোমার গাছ থেকে বুঝতেই পারতেছো এনভায়রনমেন্টের মধ্যে অক্সিজেন যাচ্ছে, সেই অক্সিজেন এই যে প্রাণীটা গ্রহণ করতেছে, আমরা মানুষ একটা গ্রহণ করতেছি, এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি সেটা আবার হলো তোমার এই গাছ গ্রহণ করতেছে, ঠিক আছে? তো ফার্স্টের কোশ্চেনটা কি বলছে যে গর্ভস্থ পানি কি, তারপরে স্ট্রাটোমণ্ডল কেন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বর্ণনা করো। এই যে মণ্ডলগুলো, আমাদের যে বাতাসের যে মণ্ডলগুলো আছে সেই মণ্ডলগুলো, ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট। মানে আমাদের যে স্তর আছে, আমাদের স্তরগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়তে হবে। তার মধ্যে স্ট্রাটোস মণ্ডল বা স্ট্রাটোমণ্ডলটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমাদের আসার মতো। এরপরে ওয়াই এবং জেড কিভাবে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর জেড থেকে নির্গত গ্যাসটির পরিমাণ অধিক বেড়ে গেলে পরিবেশে আসলে কি কি ক্ষতি হতে পারে, এটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টের দিকে দেখো যে গর্ভস্থ পানি কি, বৃষ্টির পানি চুয়ে চুয়ে মাটির নিচে যখন জমা হয়ে যে পানি সঞ্চিত হয় তাকে ভূগর্ভস্থ পানি বা গর্ভস্থ পানি বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, দেখো বৃষ্টির পানি যখন চুয়ে চুয়ে মাটির নিচে জমা হয়, ভূগর্ভস্থ পানি বা গর্ভস্থ পানি বলতে পারি, নিচে জমা হয়ে যে পানি সঞ্চিত হয় বা পানি সঞ্চয় করে, ঠিক আছে, সেটাকে আমরা ভূগর্ভস্থ পানি বলে থাকি। আচ্ছা, খ নাম্বার কোশ্চেন দেখো, স্ট্র্যাটোমণ্ডল কেন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা তোমাদের আসার মতো এবার 14 নম্বর চ্যাপ্টার সবারই থাকার কথা বার্ষিকে, এই কোশ্চেনটা আসার মতো এবার। ওকে, দেখো স্ট্র্যাটোমণ্ডল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে, এই কারণে জীবজগতের জন্য এটি গুরুত্বপূর্ণ। প্রথম লাইনটাই ইম্পর্টেন্ট, যে স্ট্র্যাটোমণ্ডল জীবজগতের জন্য কেন ইম্পর্টেন্ট। স্ট্র্যাটোমণ্ডলের গুরুত্বপূর্ণ একটা কাজ হলো কি কাজ, যে সূর্যের যে ক্ষতিকারক যে রশ্মি, সেই রশ্মি থেকে জীবজগৎকে সে রক্ষা করে। আচ্ছা, ভূপৃষ্ঠের উপরে 11 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অর্থাৎ প্রায় 39 কিলোমিটার বিস্তৃত যে বায়ুমণ্ডল, সেটাকে আমরা স্ট্র্যাটোমণ্ডল বলতে পারি। এই লাইনগুলো একটু মনে রাখবো, ভূপৃষ্ঠের উপরে 11 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠের উপরে 11 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত প্রায়, ঠিক আছে, 39 কিলোমিটার বিস্তৃত যে আমরা স্তরটা দেখতে পাই সেটাই তোমার হলো স্ট্র্যাটোমণ্ডল। যে স্তরটা দেখতে পাই সেটাই মূলত আমাদের স্ট্র্যাটোমণ্ডল, যেখানে রয়েছে অতি গুরুত্বপূর্ণ ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট যে রশ্মি আছে সেই রশ্মিটাকে আসলে আটকে দেওয়ার কারণে এই জীবজগৎ মারাত্মক প্রাণহানি থেকে বেঁচে যায়, ঠিক আছে? তো এটাই হলো তোমার স্ট্র্যাটোমণ্ডলের কি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে এর মূলত কাজ কি? এর মূলত কাজ হলো যে আল্ট্রাভায়োলেট যে রেটা আসে সূর্য থেকে, সেটাকে তোমার হলো সুন্দর করে আটকায় দেয়। আটকায় দেওয়ার কারণে আমাদের পৃথিবীর যে এখানে তোমার প্রাণী জগৎ আছে, জীবজগৎ আছে, তারা আসলে সেই আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা আছে সেটা থেকে তোমার একদম সরাসরি যে ক্ষতিটা হয় সেই ক্ষতি থেকে আমরা বেঁচে যাই। ওকে, আচ্ছা, গ নম্বর দেখো, ওয়াই ও জেড কিভাবে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। ওয়াই এবং জেড কে ছিল? দেখো, ওয়াই ছিল উদ্ভিদ এবং জেড ছিল আমরা প্রাণী এবং কি, এই যে প্রাণীকুল, এই যে তোমার একজন মানুষ আছে এবং এখানে তোমার একটা প্রাণী আছে, তাই তো? তাহলে জেড কি কাজ করে? এটা মোটামুটি মৌখিকভাবে বলা যায়। জেড কাজ করে তোমার হলো অক্সিজেন গ্রহণ করে, সে অক্সিজেনটা কোথায় পায়? সেটা পায় তোমার হলো বৃক্ষ থেকে। আর বৃক্ষ ওয়াই সে কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি অক্সিজেন বের করে দেয়, সে অক্সিজেন আমরা গ্রহণ করি এবং পরিবেশ থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এবং এই যে অক্সিজেন ছেড়ে দিচ্ছে আমরা বেঁচে যাচ্ছি এবং আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি তোমার বৃক্ষ গ্রহণ করতেছে। এই যে গ্রহণ এবং ছেড়ে দেয়া, এই দুইটাই ব্যালেন্স থাকে বিধায় আমাদের পরিবেশে এখন পর্যন্ত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স আছে, ঠিক আছে? তো এখানে অ্যান্সারটা কি বলছে দেখো, তোমরা কিভাবে গুছায় লিখবা, যে উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ওয়াই এবং জেড হচ্ছে যথাক্রমে উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়।
একটু গুছায় গুছায় লিখতে হবে, ঠিক আছে? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে। এই অক্সিজেন আবার প্রাণী জগতে, তোমার প্রাণী জগৎ থেকে তোমার হলো অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। সরি, তোমার হলো অক্সিজেন আবার এই প্রাণী জগৎ গ্রহণ করে, তাই তো? এগুলো মোটামুটি ভাবে বলা শেষ। এবং শোষণের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, আমাদের আমাদের শোষণ যখন ঘটে এবং সালোক সংশ্লেষণ যখন ঘটে, ঠিক আছে? সালোক সংশ্লেষণ একটু মনে রাখতে হবে এগুলো। সালোক সংশ্লেষণ, দেখো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে আমরা জানি কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগায় এবং পানিকে, আমি হলো তোমাদের ছোট ছোট ক্লাস, এই জন্য বিক্রিয়াটা তোমার সমতা বিধান করতেছি না। এখানে মূলত বিক্রিয়া করে, তাই তো? এখানে আমার কি থাকে? এখানে সূর্যের আলো থাকে, তাই না? সূর্যের আলো থাকে এবং আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হলো তোমার ক্লোরোফিল। ক্লোরোফিল লাগে। তো এখানে তৈরি করে তোমার হলো C6H12O6, অক্সিজেন লাগে এবং এখানে তোমার হলো তাপ শক্তি তৈরি হয়, ঠিক আছে? এখন ঘটনা হলো এই যে কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগায় তো সে হলো খাবার প্রস্তুত করলো। এই যে এই গ্লুকোজটাই তো মূলত সে তৈরি করলো, তাই না? এই গ্লুকোজটাই তো মূলত হলো শর্করা, তাই না? এটাই তো মূলত খাদ্য আকারে কি হয়, তার দেহে তোমার হলো পরিচালিত হয়। এই গেল সালোক সংশ্লেষণ, সূর্যের আলো দরকার হচ্ছে। আবার তুমি যদি শোষণের কথা চিন্তা করো, শোষণের সময় মূলত কি হয় দেখো, শোষণে যে ওখানে তোমার হলো গ্লুকোজ ছিল C6H12O6, এখানে আবার অক্সিজেনকে কাজে লাগায় সে তৈরি করে কার্বন ডাই অক্সাইড, পানি তৈরি করে এবং এটিপি তৈরি করে, প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে। দেখো এই সময় শোষণের সময় সে আবার অক্সিজেন কি করতেছে? গ্রহণ করতেছে। তো এই কারণে তোমার হলো মেডিকেলের ভাষায় ডাক্তাররা বলে রাতের দিকে সাধারণত শোষণ কি আলোর অনুপস্থিতিতে ঘটে। তো রাতের দিকে বড় বট গাছের বা গাছের নিচে তোমার হলো থাকা যাবে না, ঠিক আছে? গাছের নিচে থাকলে অক্সিজেনের অভাব হতে পারে, অক্সিজেনের অভাব বোধ হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তার মানে আমরা বলতে পারতেছি যে উদ্ভিদ কি করে, এগুলো আমরা তোমরা ছোটবেলার পড়াশোনা, যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই তো? আর প্রাণী কি করে? প্রাণী অক্সিজেন গ্রহণ করে তোমার হলো ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, যে অক্সিজেনটা আসলে বাতাসে বা পরিবেশে যেটা বের হয়। এটা গেল সালোক সংশ্লেষণের ব্যাপার। আর শোষণের কথা বলছি যে পরিবেশ থেকে সে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। এই কারণে তুমি রাতের দিকে বা শোষণ যখন ঘটায়, তোমার উদ্ভিদের শোষণ তো সবসময় মোটামুটি চলতে থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিকে ঘটে। তো তখন তুমি যদি বড় গাছের নিচে থাকো, তখন তোমার অক্সিজেনের অভাব বোধ হবে, কারণ সে প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে নেয় এবং প্রকৃতিতে সে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, ঠিক আছে? ওকে। তো শোষণের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে সকল জীবদেহ গঠনে কার্বন দরকার হয়। এই কার্বন আসে হলো বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে। উদ্ভিদ অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে কিসের মাধ্যমে? তোমার হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। প্রাণী উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করার মাধ্যমে কার্বন গ্রহণ করে মূলত। তো উদ্ভিদ ও প্রাণী দেহের তোমার হলো কার্বন 3 ভাবে বায়ুমণ্ডলে ফিরে আসে। কয় ভাবে? 3 ভাবে বায়ুমণ্ডলে ফিরে আসে। প্রথমত, শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণ করে। দেখো উদ্ভিদও শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করতেছে, আর আমরা তো পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করতেছি। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, দুইজনই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। উদ্ভিদও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে, এবং আমরাও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি কি যখন আমরা হলো কোনো গ্যাস ত্যাগ করি। আচ্ছা, দ্বিতীয়ত, উদ্ভিদ ও প্রাণীদেহ যখন আমরা পোড়াই তখন আসলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেটা বায়ুমণ্ডলে মিশে যায়। তৃতীয়ত, উদ্ভিদ এবং প্রাণীদেহ মাটিতে যদি তোমার
পচতে থাকে, সেই পচনের সময় ব্যাকটেরিয়া ও ছত্রাক কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছেড়ে দেয়। এই কয়েকটা লাইন তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে, এই জন্য এই এই তোমার টপিকটা বা এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। দেখো 3টা প্রক্রিয়ার মাধ্যমে তোমার বায়ুমণ্ডলে ফিরে আসে, সে হলো তোমার কার্বন। প্রথমটা কি, যে আমরা শোষণের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, উদ্ভিদ ত্যাগ করতেছি, এটা প্রথম প্রসেস। সেকেন্ড প্রসেস হলো আমরা যদি কোনো কারণে প্রাণীদেহ এবং জীবদেহ এবং তোমার উদ্ভিদ দেহ যদি মানে পুরাই ফেলি, তাহলে সেখান থেকে তোমার হলো কার্বন প্রকৃতিতে চলে যাচ্ছে। সেকেন্ড হলো আমরা যদি প্রাণীদেহ তারপরে উদ্ভিদ দেহ যদি মাটির নিচে পুঁতে দেই বা তোমার হলো চাপা দেই, সেটা আসলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারণে পচে যায়। পচে যাওয়ার পর কার্বন ডাই অক্সাইড বা কার্বনের যৌগগুলো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সেগুলো প্রকৃতিতে বের হয়ে আসে, যে কার্বনটা আমরা আবার প্রকৃতিতে পাচ্ছি। তো এইভাবে এই পরিবেশে ওয়াই এবং জেড কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো ঘ নম্বর ছিল জেড থেকে নির্গত গ্যাসটির পরিমাণ অধিক বেড়ে গেলে পরিবেশে কি বিপর্যয় ঘটবে। আচ্ছা, জেড কি ছিল? জেড ছিল আমরা প্রাণীরা ছিলাম জেড, ওয়াই ছিল হলো তোমার উদ্ভিদ। তো বলছে তার কি নির্গত গ্যাসটা, তার নির্গত গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যদি কোনো কারণে প্রকৃতিতে বেড়ে যায়, তাহলে আসলে কি কি বিপর্যয় সৃষ্টি করতে পারে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জেড হচ্ছে প্রাণী যা শ্বাস কার্যের সময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে খাদ্য তৈরি করে থাকে, কিন্তু আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে তা প্রাণীকুলের জন্য ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যাধিক হলে বায়ুমণ্ডলের তাপমাত্রাও অত্যাধিক হয়। ঠিক আছে, যেটার কারণে আমরা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাই তো? বায়ুমণ্ডলের তাপমাত্রাও কি হচ্ছে? অত্যাধিক হচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রাও অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে কি বলছে? যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। কোন অঞ্চল? মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। ওকে, মনে থাকবে কোন অঞ্চল? মেরু অঞ্চল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্র উপকূলবর্তী যে দেশগুলো রয়েছে তারা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সমগ্র পৃথিবী একদিন পানিতে তলিয়ে যাবে। তাছাড়া বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আমাদের শ্বসনের সমস্যা সৃষ্টি হবে এবং শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। শ্বসন সমস্যাজনিত কারণে প্রাণীকুলের ব্যাপক হারে জীবন নাশ হবে এবং এতে আমাদের কি বাস্তুতন্ত্র ভেঙে পড়বে, আমাদের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। অতএব দেখা যাচ্ছে যে জেড বা প্রাণী থেকে নির্গত যে গ্যাস, সেটা অধিক পরিমাণে বেড়ে গেলে পরিবেশের বড় আকারের বিপর্যয় ঘটবে। পরিবেশে কি হবে? বড় আকারের বিপর্যয় ঘটবে। ওকে, আই থিংক এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা চ্যাপ্টার, সেটা হলো তোমার 11 নম্বর চ্যাপ্টার, সেটা হলো পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা। এটা হলো 11 নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এই চ্যাপ্টারও তোমাদের ম্যাক্সিমাম মানুষজনের আছে, অধ্যায় 11। ঠিক আছে, সবার আছে না এই চ্যাপ্টার? আমাকে একটু জানো তো, সবার আছে না এই চ্যাপ্টার? সবার থাকার কথা। রাদিয়া বলছো অল ক্লিয়ার স্যার, বাট সিকিউতে কিভাবে এন্ড কতটুকু লিখবো? হ্যাঁ, সেটা বলে দিব আমি তোমাদেরকে, সবাইকে বলে দিব সিকিউতে আমরা কতটুকু বলবো। নুসরাত স্যার, পানি চক্র প্রবলেম আমার। ওকে, পানি চক্রের গুরুত্ব আমরা লিখবো। মেহেক স্যার একটা গান শোনান। আচ্ছা, শোনাবো নে। তাসনিমা, ওকে ক্লিয়ার। তাবাসসুম লিখছো প্রথম আর দ্বিতীয় অধ্যায় করাবেন না? চেষ্টা করতেছি প্রথম আর দ্বিতীয় অধ্যায়, কারণ প্রথম আর দ্বিতীয় অধ্যায় ম্যাক্সিমামেরই নাই। ওকে, চেষ্টা করব, না হলে আমরা আরেকদিনও ক্লাস করব, কোনো সমস্যা নেই। ওকে, আজকে যতটুকু পারি শেষ করব, না হলে তো সমস্যা নেই, আমরা আরেকদিন ক্লাস করব। আজকে যতটুকু শেষ করতে পারি সেটা ছাড়া আমরা আরেকদিন আরেকটা ক্লাস করে শেষ করব। ওকে, দেখো এখানে একটা চক্র দেখতে পাচ্ছি, সেই চক্রটা হলো পানি চক্র। এবং পানি চক্র তোমরা জানো এই চ্যাপ্টারের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, পানি চক্র। ওকে, তো দেখো এখানে দেখা যাচ্ছে উদ্ভিদ আছে, এখানে আবার জলাশয় আছে, সাগরের কথা বলছে। সাগর থেকে তোমার পানিটা বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, মেঘ তৈরি করতেছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা আবার হলো বৃষ্টি আকারে পড়তেছে। এই তো একটা চক্র টোটাল, তাই না? আচ্ছা, এই চক্রের ভিতরে কি কি কোশ্চেন আসতে পারে দেখো।
প্রথম কোশ্চেন বলছে পানিচক্র কি, পানিচক্রের গুরুত্ব। প্রথম দুইটা কোশ্চেনে আমাদের জন্য ইম্পর্টেন্ট। পানিচক্র কি, পানিচক্রের গুরুত্ব। চিত্রের চক্রের প্রধান উপাদান ব্যবহার করে গাছ কিভাবে খাদ্য উৎপাদন করে? প্রধান উপাদান কি? H2O। ঠিক আছে, H2O। গাছ কিভাবে খাদ্য প্রস্তুত করে সেটা ব্যাখ্যা করব। চিত্রের চক্রটিতে জড়িত পরিবর্তনগুলো, ঠিক আছে, ভৌত পরিবর্তন বিশ্লেষণ করো। আচ্ছা, কোনো সমস্যা নাই। ভৌত পরিবর্তন মানে হলো তোমার ঘনীভবন, তারপর ঠিক আছে, এগুলো সবকিছু আমরা আলোচনা করব। আচ্ছা, পানিচক্র কি? দেখো, যে প্রক্রিয়ায় পানি এক স্থান থেকে অন্য স্থানে বা এক স্থান থেকে বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় চক্রাকারে চলতে থাকে। সংজ্ঞাটা ভালো করে তোমাদের পড়তে হবে। ওকে, সংজ্ঞাটা কি বলছে? যে প্রক্রিয়ায় পানি এক স্থান থেকে অন্য স্থানে বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় চক্রাকারে চলাচল করে সেটি হলো তোমার পানিচক্র। মনে থাকবে? আবার বলছি, যে প্রক্রিয়ায় পানি এক স্থান থেকে অন্য স্থানে বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় চক্রাকারে চলাচল করে সেটি হলো পানিচক্র। সংজ্ঞা যেন মুখস্থ থাকে। পানিচক্রের গুরুত্ব এইভাবেই পয়েন্ট আকারে লিখবা। ঠিক আছে, পানিচক্রের গুরুত্ব দেখো, ভূপৃষ্ঠে পানির অভাব কি হয় না এই পানিচক্রের কারণে। সারা বছর ফসল ফলানো যায় পানিচক্রের কারণে। বায়ু আর্দ্র থাকে, মানে একটু ভেজা ভেজা থাকে, ঠান্ডা থাকে, বৃষ্টিপাত ঘটে। পরিবেশ ঠান্ডা থাকে, উত্তপ্ত হয় না। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে, আসার মতো। ওকে, তাহলে পানিচক্রের গুরুত্ব আমরা চারটা পাচ্ছি। ভূপৃষ্ঠে পানির অভাব হবে না, সারা বছর ফসল ফলানো যায়, বায়ু আর্দ্র থাকবে এবং বৃষ্টিপাত ঘটে। আর তোমার আরেকটা কথা বলছে, পরিবেশ কি ঠান্ডা থাকে, উত্তপ্ত হয় না। ক্লিয়ার? ওকে, এবার 3 নাম্বার অনেকের সমস্যা আসে পানিচক্রের কি যে ব্যাখ্যা এবং পানিচক্রের যে মূল উপাদান। আচ্ছা, মূল উপাদানের কথা কি বলছে দেখো, চিত্রে চক্রের প্রধান উপাদান ব্যাখ্যা করতে হবে। তা প্রধান উপাদান ব্যাখ্যা করব আমরা। তো প্রধান উপাদান H2O, এই যে বুঝতে পারছি আমরা। তো এটাকে ব্যবহার করে আমরা কি করব, যে খাদ্য আসলে কিভাবে প্রস্তুত হচ্ছে উদ্ভিদের দেহে। তো দেখো, চিত্রে প্রদর্শিত চক্রটি হলো পানিচক্র, যার হলো পানিচক্র উপাদান কি, পানিচক্রের প্রধান উপাদান কি, পানিচক্রের প্রধান উপাদান হলো পানি হবে। তো পানি ব্যবহার করে আসলে গাছ কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারে, এটা একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা আমাদের লিখতে হবে। তো তার আগে তোমাদের পরীক্ষার খাতায় অল্প কিছু কথা লিখতে হবে। সেই কথাগুলো কি কি দেখো, যে সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছপালা সূর্যের আলোর সাহায্যে নিজেদের খাবার তৈরি করে। সালোক সংশ্লেষণে গাছপালা আলোর সাহায্যে বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইড ও পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে স্টার্চ বা গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে। উৎপন্ন স্টার্চ বা গ্লুকোজ গাছপালা বেড়ে ওঠার কাজে লাগে, আর অক্সিজেন আমাদের নিঃশ্বাসের কাজে লাগে। এবং বিক্রিয়াটা আমরা কি লিখবো, কার্বন ডাই অক্সাইড, পানি, ঠিক আছে, বিক্রিয়া করতেছে। এখানে আমি বলছিলাম সূর্যের আলো, তোমরা পরীক্ষার খাতায় লিখবা সূর্যের আলো, এবং নিচে থাকবে তোমার হলো পাতার যে মেসোফিল টিস্যুর মধ্যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের কথাটা লিখবা, ক্লোরোফিল, ঠিক আছে। এবং কি তৈরি করবে দেখো, C6H12O6 অক্সিজেন তৈরি করবে এবং এখানে তাপশক্তি তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, পানিও তৈরি করে। এখন হলো তোমার এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি বিক্রিয়া করে, 12 দুগুণা 24, ঠিক আছে। আরো এখানে তোমার হলো পানি তৈরি করে। সো আমি এত বিক্রিয়া ডিটেল লিখলাম না, তোমরা এতটুকু আপাতত মনে রাখতে পারো। এবং তোমরা যদি কেউ চাও যে আমি এখানে এগুলা লিখবো না, তারপরও তোমাদের ছোট্ট ক্লাস হিসেবে তোমাদের এটা জায়েজ, ছোট্ট ক্লাস হিসেবে জায়েজ। জাস্ট এটা কথায় তোমরা লিখবা যে কার্বন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করতেছে কি কি জিনিসের উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে, ঠিক আছে, বা ক্লোরোফিলের সাহায্য নিয়ে কি তৈরি করতেছে, আমার এখানে গ্লুকোজ তৈরি করতেছে, কি তৈরি করতেছে, গ্লুকোজ তৈরি করতেছে, ঠিক আছে। এবং সাথে অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেনটা মূলত আমাদের কি বাই প্রোডাক্ট, মানে যে অক্সিজেনটা মূলত আমরা গ্রহণ করি। এবং এই গ্লুকোজ বা এই খাদ্য মূলত উদ্ভিদের দেহে চলে যায় এবং দেহে যাওয়ার পর সে উদ্ভিদ কি ধীরে 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 বড় হতে থাকে। ওকে, আচ্ছা, এরপর ঘ নম্বরটাতে বলছে যে চিত্রের যে চক্রটা, সেখানে যে যে সকল তোমার পদ্ধতি ওকে জড়িত,
এবং যে পদ্ধতিগুলো পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলোর আসলে ভৌত কিভাবে পরিবর্তন হয় বা ভৌতিক কিভাবে পরিবর্তন হচ্ছে, মানে ফিজিক্যাল কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা আসলে বিশ্লেষণ করতে বলছে। তো তথ্যচিত্রের সাথে জড়িত পরিবর্তনগুলো কি কি আগে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে যে বাষ্পীভবন আছে, ঘনীভবন আছে এবং কঠিনীভবন আছে। আচ্ছা, বাষ্পীভবন মানে কি? বাষ্পাকারে পরিণত হবে, ঠিক আছে। তো এটি একটি ভৌত পরিবর্তন, কারণ বাষ্পীভবনের মাধ্যমে পানির তরল অবস্থা থেকে কিসে পরিণত হবে? বাষ্পে। এই যে শব্দটার মধ্যে সংজ্ঞা, বাষ্পীভবন মানে বাষ্পে পরিণত হচ্ছে। কি বাষ্পে পরিণত হতে পারে? তরল পদার্থ। তরল পদার্থের মধ্যে তুমি তাপ যদি দাও সেটা বাষ্পে পরিণত হয়। আর আমরা জানি যে পানির বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা কত? সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। তো এই তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হয়েছে, কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী কোনো নতুন পদার্থ তৈরি হয় না। এটাই হলো তোমার মূলত বাষ্পীভবনের কাজ। এর পাশে ঘনীভবন। ঘনীভবন মানে কি? শব্দের মধ্যে সংজ্ঞা, ঘন করে দেয়। তো তুমি যদি কোনো গ্যাসকে ঠান্ডা করো, ঠান্ডা করে তুমি যখন তাকে তরলে পরিণত করো তখন সেটা আসলে ঘন হয়ে যায়। গ্যাস তো অনেক ছড়াই ছিটায় থাকে চারপাশে, এবং গ্যাসের প্রত্যেকটা অণুর মধ্য থেকে, মানে একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি। এই জন্য তারা বিস্তর জায়গা জুড়ে থাকে এবং এদের কোনো নির্দিষ্ট আকার থাকে না, কারণ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে না, এরা পুরো জায়গায় জুড়ে থাকতেছে, ঠিক আছে। তো তুমি যখন কোনো গ্যাসকে, মূলত বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো তোমার হলো ঘনীভবন। বাষ্পীভবনের ফলে সৃষ্ট জলীয় বাষ্প ক্রমাগত উপরে উঠতে থাকে, মানে উপরের দিকে উঠতে থাকে, যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে কি আছে? কম থাকে। ফলে এক পর্যায়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তোমার পানির ছোট ছোট কণা বা মেঘে পরিণত হয়। এই লাইনটা মনে রাখবো, যারা পানি চক্র বুঝো না, এই যে চক্রটাই মূলত ঘটে থাকে, ঠিক আছে। ঘনীভবন মানে ফার্স্টে বাষ্পীভবন, ঘনীভবন এবং কঠিনীভবন, এটাই মূলত পানি চক্রের আলটিমেটলি কি কাজ। তো দেখো, পানির ছোট ছোট কণা বা মেঘে পরিণত হয়। জলীয় বাষ্প থেকে মেঘ তৈরির প্রক্রিয়াকে আসলে ঘনীভবন বলা হয়। জলীয় বাষ্প থেকে মেঘ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? ঘনীভবন বলবো, ঠিক আছে। আচ্ছা, কঠিনীভবনটা কি? কঠিনীভবন মানে কি? যে কঠিনে পরিণত হওয়া। আমরা যখন ধরো কোনো পানি ফ্রিজের মধ্যে রেখে দেই লো টেম্পারেচারে, তখন সেটা কঠিন পদার্থ মানে বরফে পরিণত হয়, এটাই আসলে কঠিনীভবন। তো পানি চক্রে মেঘের পানি কণা জমে বরফ পরিণত হয়ে পর্বতের চূড়ায় জমা হয় ও শিলা হিসেবে মাটিতে নেমে আসে, একে কঠিনীভবন বলে। এটি একটি ভৌত পরিবর্তন। যাদের পানি চক্রের সমস্যা, এই যে তিনটা সুন্দর করে ব্যাখ্যা কি দেখবা ভালো করে বাসায়। আমার স্লাইডটা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমরা এভাবে সুন্দর করে গুছায় লিখবা। ওকে, হ্যাঁ বুঝতে পারতেছি, বেশিক্ষণ আর নাই। আচ্ছা 5 নাম্বার। আচ্ছা, এটা হলো মূলত চ্যাপ্টার, যদি বলি একদম সামনের দিকে চ্যাপ্টার, এটা যতদূর আমার মনে পড়ে শোষণ, 4 নাম্বার অধ্যায়। ওকে, 4 নাম্বার অধ্যায়, অধ্যায় 4 যাদের আছে। আর শেষের দিকে অধ্যায়গুলো মোটামুটি কমপ্লিট করলাম। আরো কিছু অধ্যায় আছে যেগুলো কমপ্লিট করা দরকার, তাই না? যদি আজকে একান্তই না হয়, আমরা নেক্সট আরেকটা ক্লাস করব, এর মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে। দেখো, এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্রের মধ্যে বুঝতে পারতেছি এখানে অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। তো এই ধুলাবালিও কিন্তু আবার এই নাকের ভিতর দিয়ে ঢুকবে, তাই তো, এই দিক দিয়ে ঢুকবে। তো আমরা এখানে তোমার দুইটা অংশ দেখতে পাচ্ছি, দুইটা অংশ মূলত কি? ফুসফুস, তাই না? দুটো অংশ ফুসফুস এবং ভিতরে তোমার অনেকগুলো ব্রঙ্কাস, ব্রঙ্কিউল আছে। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারতেছি যে ফার্স্টের কোশ্চেনটা কি বলছে, প্লুরা কি? প্লুরা কি? নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। চিত্রে সংগঠিত প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এবং এফ উপাদানটি ই অংশে, এফ উপাদান কোনটা? এই যে ধুলাবালি, ঠিক আছে। এফ উপাদানটা হলো তোমার ধুলাবালি। এই ধুলাবালি যদি তোমার ই অংশে প্রবেশ করে, আমাদের ই অংশ কোনটা? এই যে তোমার হলো ফুসফুস। ই অংশে যদি প্রবেশ করে, এই প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো কি কি, এগুলো আমাদের একটু ব্যাখ্যা করতে হবে, রাইট? ওকে, আমরা করে ফেলবো ব্যাখ্যা, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু লক্ষ্য করো তাহলে। প্লুরা, প্লুরা হলো তোমার হলো পর্দা। প্লুরাটা কি? পর্দা। কিসের পর্দা? ফুসফুসের পর্দা। দেখো, ফুসফুস যে দুই ভাঁজ বিশিষ্ট একটি তোমার ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে প্লুরা বলে। তাকে কি বলবো আমরা? প্লুরা বলবো। যেমন ধরো, তোমার ফুসফুসের পর্দার নাম প্লুরা। ফুসফুসের পর্দার নাম কি আমরা দেখতেছি? প্লুরা, তাই তো। আচ্ছা, আমরা যদি মস্তিষ্ক
মস্তিষ্কের পর্দার নাম কি জানি বলতো? মস্তিষ্কের পর্দার নাম জানি আমরা হলো মেনিনজেস। ঠিক আছে, মেনিনজেস। তারপর ধরো আমাদের যে হৃদযন্ত্র আছে, ঠিক আছে, আমাদের যে হৃদযন্ত্র আছে, আমাদের যে হৃদযন্ত্র, সেই হৃদযন্ত্রের যে পর্দা, ঠিক আছে, হৃৎপিণ্ডের, সেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম, তাই না? পেরিকার্ডিয়াম। আচ্ছা, এরকম অনেকগুলো আছে, তো এগুলো একটু মাথায় রাখবা। তো ফুসফুস যে দুই ভাঁজ বিশিষ্ট একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে তাকে প্লুরা বলে। খ নম্বর দেখো কোশ্চেনটা বলছে যে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ হয়। নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, এটা ব্যাখ্যা করতে হবে। নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ব্যাকটেরিয়া জনিত বা ঘটিত রোগ, ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অত্যাধিক ঠান্ডার কারণে এই রোগ হয়। বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা এই রোগে আক্রান্ত হয়। এই রোগ ফুসফুসকে আক্রমণ করে, যার জন্য শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়। এর কারণে শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। কাজেই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ। ঠিক আছে, সুন্দর করে যে এটা অ্যাটলিস্ট লিখবা যে এটা আসলে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা সুন্দর করে লিখবা। এটা না লিখলে কিন্তু আবার পরীক্ষায় নাম্বার দিবে না। ওকে ওকে, আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার, চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি হলো তোমার বহিঃশ্বসন। বহিঃশ্বসন কেন? ওই যে আমরা এমসিকিউতে পড়ছিলাম না যে আমরা যখন শ্বাস গ্রহণ করি সেটাকে প্রশ্বাস বলে এবং শ্বাস ত্যাগ করি সেটা হলো আমাদের নিঃশ্বাস, তাই তো? এটা বহিঃশ্বসন বলা হয়। বহিঃশ্বসনের একটা প্রক্রিয়া। বহিঃশ্বসন দুই পর্যায়ে সম্পূর্ণ হয়ে থাকে। একটা হলো তোমার প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, ঠিক আছে, আর একটা হলো তোমার নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বা বক্ষপিঞ্জরাস্থির মাঝের পেশি সংকুচিত থাকে। মানে হলো জিনিসটা হলো তুমি যখন শ্বাস গ্রহণ করে নিচ্ছ, শ্বাস গ্রহণ করতেছো, তোমার এই যে বক্ষ যে পিঞ্জর সেটা আসলে প্রসারিত হয়, তাই তো? এবং মনে রাখবা আমাদের যে উদর যে গহ্বর, আমাদের উদর যে গহ্বর এবং বক্ষ যে গহ্বর, এই উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের মাঝখানের ভিতরে যে আমাদের যে তোমার অর্গানগুলো আছে সেগুলো একটা হলো তোমার পর্দা দ্বারা কি থাকে, আলাদা করা থাকে, যেটাকে আমরা মধ্যচ্ছদা বলে থাকি। কি বলে থাকি? মধ্যচ্ছদা বলে থাকি, বা এটাকে ইংলিশে ডায়াফ্রাম বলে। ওকে, তো তুমি যখন শ্বাস গ্রহণ করতেছো, এভাবে শ্বাস নিচ্ছ, তখন আসলে মধ্যচ্ছদাটা নিচের দিকে নেমে যায় এবং বক্ষপিঞ্জর তোমার হলো প্রসারিত হয়। তুমি যখন শ্বাস ছেড়ে দিচ্ছ তখন হলো তোমার মধ্যচ্ছদা উপরের দিকে উঠে আসে এবং তোমার হলো বক্ষপিঞ্জরটা সংকুচিত হয়। এটা মনে রাখতে হবে। নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, প্রশ্বাসের পরপরই নিঃশ্বাসের পর্যায় শুরু হয়। এই পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয়। ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়ে যায়। ফলে বায়ুথলির ভিতরের বায়ু, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস, দেখো কোথা থেকে যাচ্ছে, বায়ুথলির ভিতরের বায়ু, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। এটা হলো তোমার হলো চিত্রে কি আমাদের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটার ব্যাখ্যা। আমরা কিভাবে আসলে শ্বাস গ্রহণ করি, কিভাবে শ্বাস ত্যাগ করি, এভাবে একটু গুছায় লিখতে হবে। ঘ নম্বরটা কি বলছে দেখো, এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট যে সমস্যাগুলো সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায়। ধুলাবালি, ধুলাবালি যদি কোনো কারণে আমাদের ফুসফুসে ঢুকে তাহলে কি কি সমস্যা হতে পারে। দেখো, উদ্দীপকের এফ উপাদানটি হলো তোমার ধুলাবালি এবং ই অংশ দ্বারা শোষণ তন্ত্রকে নির্দেশ করা হয়েছে। ধুলাবালি শ্বাসনালীতে প্রবেশ করলে নানা রকম সংক্রামক রোগের সৃষ্টি হয়। এদের মধ্যে সৃষ্ট অন্যতম সমস্যা হলো ব্রঙ্কাইটিস। অন্যতম সমস্যা কি বলতো? ব্রঙ্কাইটিস, ঠিক আছে। তারপর আছে তোমার হলো হাঁপানি। ওকে, এরপর আছে তোমার হলো, এই হাঁপানিকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হলো অ্যাজমা। এসব সমস্যা প্রতিরোধের উপায়গুলো কি কি? যে ব্রঙ্কাইটিস হতে পারে। ব্রঙ্কাইটিস কেন? যে ব্রঙ্কাস কোনো কারণে যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় তাহলে সেটা হলো ব্রঙ্কাইটিস বলি আমরা। হাঁপানি হতে পারে বা অ্যাজমা হতে পারে। তো রোগীর কফ, থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার, কারণ এসবে অসংখ্য জীবাণু থাকতে পারে। হাঁচি কাশির সময় মুখে রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। ধূমপান বন্ধ করতে হবে। আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে। যেসব জিনিসের সংস্পর্শে এলে রোগ বাড়ে তা থেকে দূরে থাকতে হবে। ধোয়া ধুলাবালিপূর্ণ রাস্তাঘাটে চলার সময় রুমাল ব্যবহার করতে হবে, ঠিক আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই উক্ত উপায়গুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের যে
ফুসফুস আছে সেটা আসলে ভালো থাকবে এবং ধুলাবালি কোনোভাবে প্রবেশ করবে না। এবং আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের নাকে আমাদের যেখানে নস্ট্রাল যে ক্যাভিটি, ঠিক আছে, বা নেজাল যে ক্যাভিটি আছে, এখানে আমাদের তোমার ক্যাভিটি শুরুর সময় আমাদের এখানে অনেক লোম আছে এবং এই লোমগুলোর আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কিরকম গুরুত্বপূর্ণ কাজ আছে? যে আমরা যে এই যে প্রকৃতি থেকে যে আমরা শ্বাস গ্রহণ করতেছি, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনের সাথে তোমার প্রচুর পরিমাণে ধুলোবালিও ঢুকতেছে, সেই সাথে তোমার হলো ধুলোবালি ঢুকতেছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে জীবাণু ঢুকতেছে এবং এই লোমগুলো থাকার কারণে ধুলোবালি আটকে যায়, ঠিক আছে, লোমের মধ্যে জীবাণু আটকা যায় এবং আমাদের ভিতরের দিকে যখন নেজাল ক্যাভিটি যখন শুরু হয় তখন কিন্তু ওখানে শ্লেষ্মা আছে, ওই শ্লেষ্মার মধ্যে তোমার হলো এই যে ধুলোবালিগুলো আটকায় যায়। লোমের পর যদি কোনো ধুলোবালি নিচের দিকে যাওয়ার চেষ্টা করে সেগুলো আটকায় যায় এবং ওই শ্লেষ্মার মধ্যে জীবাণুগুলো আটকায় যায়। সো এই লোমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবং শ্লেষ্মারও কাজ অনেক গুরুত্বপূর্ণ, সেখানে মিউকাস আছে। ওকে, তো আমি এই 5টা চ্যাপ্টার আসলে কভার করছি। আবার এমসিকিউ দিতে চাইছিলাম, আনফরচুনেটলি তোমাদের আজকে এমসিকিউর একটা সমস্যা হয়েছে, সরি ফর দ্যাট, বাট দিস ইজ তোমার হলো প্যারা নেই, এটা কোনো সমস্যা নেই। আমরা এটা মূলত দ্রুত গতিতে শেষ করে ফেলবো। আমাদের হয়তো আরেকটা লেকচার লাগবে, ঠিক আছে, আরেকটা লেকচার হইলেই মূলত আমরা এমসিকিউ গুলো আমাদেরকে একটু জানাবা, ঠিক আছে, তো তোমরা কোন কোন চ্যাপ্টারের উপরে বিশেষ করে এমসিকিউ গুলো দরকার। আজকে 2টা থেকে 3টা চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে, তো বাকিগুলো ইনশাল্লাহ করে ফেলবো, আমরা দ্রুত গতিতে করে ফেলবো, ঠিক আছে। আজকে আর গান না স্যার, এবার বুঝছি। ওকে, দেখবো, দেখান। রিফাত স্যারকে দেখতে চাচ্ছ? কে দেখতে চাচ্ছ? আচ্ছা, রিফাত স্যারকে দেখাবো এক শর্তে, সেটা হলো যে এই বিজ্ঞান পরীক্ষাটা খুব ভালো দিতে হবে। প্রথম আর দ্বিতীয় অধ্যায়, আচ্ছা প্রথম আর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা যদি করতে যাই, আজকে যদি একটু সময় শেষ, ঠিক আছে। প্রথম আর দ্বিতীয় অধ্যায়, তাহলে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ, প্রথম অধ্যায় থেকে তো তেমন কোনো সিকিউ আসে না, দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ আসার চান্স আছে। তোমরা আমাকে একটু যাদের প্রথম থেকে তোমার মোটামুটি 5 নাম্বার অধ্যায় পর্যন্ত বার্ষিকে আছে, 5 পর্যন্ত, দেখো 6 অনেকেরই নেই, আমি দেখছি ম্যাক্সিমামেরই 6 নাই, 7 আছে, 8 আছে, 9 আছে। তো আমি 10 থেকে 14 পর্যন্ত কভার করছি আর 4 নাম্বার অধ্যায় নিছি। তো আমি মানে এই বিজ্ঞানটাকে দুইটা অংশে ভাগ করার চেষ্টা করছি, যে আমি 4, তারপর 10, 11, 12, 13, 14, এরপরে যাবে তোমার হলো 3, 5, 7, 8, 9, ঠিক আছে, এবং 10। এই তো তোমার এর মধ্যে তাহলে আমি 2 নাম্বার অধ্যায়টা ঢুকাবো, তাহলে আমাদের আরেকটা লেকচার লাগবে এবং ওই লেকচারে 2, 3, 5, 7, 8, 9, 10, এই টোটাল তোমার হলো 7টা, আর আজকে গেল টোটাল 5টা, এই টোটাল হলো 7, 5, 12, আর 2টা চ্যাপ্টার মোটামুটি তেমন কোনো ইম্পর্টেন্ট না, 1 আর 6 নম্বর অধ্যায়টা। তো এটাও নিয়েও যদি কারো তোমার হলো লেকচার দরকার হয় আমাকে একটু পার্সোনালি জানাবা, তাহলে হোপফুলি আমি সেখান থেকে তোমাদের জন্য কোশ্চেন মেক করে রাখবো এবং এমসিকিউ রাখবো, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এবং এই লেকচারটা, পরবর্তী লেকচারটা আমি হলো 2 থেকে 3 দিনের ভিতর, তোমাদের বিজ্ঞান পরীক্ষার আগে আমি এই লেকচারটা তোমাদের যে কোনো সময়, বিশেষ করে রিফাত স্যার একটু আসেন, আপনাকে স্টুডেন্টরা দেখতে চাচ্ছে। তোমার মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ম্যাক্সিমামেরই এই বিজ্ঞান পরীক্ষাটা একটু মাঝামাঝি সময় বা লাস্টের দিকে। সো আমরা 2 থেকে 3 দিনের ভিতরে আমাকে তোমরা একটু বিকালের দিকে সময় দিবা, বিকাল 4:30, 5টার দিকে আমরা একটা লেকচার নিব, যাতে আমরা ফুল বইয়ের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো মোটামুটি অ্যাটলিস্ট একটা করে সিকিউ এবং অ্যাটলিস্ট যেন 7 থেকে 10টা করে এমসিকিউ যদি কমপ্লিট করতে পারি, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, তাহলে হোপফুলি তোমাদের একটা ভালো প্রিপারেশন কি কমপ্লিট করা সম্ভব, ঠিক আছে। সো আর এডু পরিবারের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো সমস্যায় এডু পরিবার আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। হটলাইন নাম্বার আছে, সেই হটলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা, সো এখন থেকে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করো। তোমরা অনেকেই চাইছো যে আসলে আমরা কিভাবে কোশ্চেন অ্যান্সারটা করব, সেটা হলো দেখো খ নাম্বার নিয়ে তোমাদের তেমন কোনো সমস্যা নেই। গ নম্বরে যে কোশ্চেনগুলো সেগুলো চেষ্টা করবা, ঠিক আছে, ফুল 1 পেজ। ক নম্বর অ্যান্সার হবে ফুল 1 পেজ, ঠিক আছে। এখন 1 পেজ মানে বিষয়টা তো অনেকে অন্যভাবে তোমরা হলো কি করো, ব্যাখ্যা করো। 1 পেজ বলতে কিরকম ব্যাখ্যা করো নিয়ে শেষ করবো। আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে সেটা হলো যে ফুল পেজ গ নম্বরটা লেখার চেষ্টা করবা এবং সবসময় মনে রাখবা একটু পয়েন্ট করে লেখার, ঠিক আছে, একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে,
পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। তার মানে হলো ধরো প্রথমের দিকে একটা প্যারা যাবে, ফার্স্ট প্যারা যাবে, ফার্স্ট যে প্যারাটা যাবে সেই প্যারাতে তুমি হলো কোশ্চেনে কি বলছে, কি জানতে চাইছে এটা লিখবা। ঠিক আছে, জাস্ট কি জানতে চাইছে এটা লিখবা, কি জানতে চাইছে, কি জানতে চাইছে এটা লিখবা। ঠিক আছে, আর সেকেন্ড যে প্যারাটা যাবে, সেকেন্ড প্যারার ভিতরে তুমি কোশ্চেনের অ্যান্সার শেষ করতে পারো। যা জানতে চাইছে তার ব্যাখ্যা, যা জানতে চাইছে তার ব্যাখ্যা। ঠিক আছে, তার ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা তোমার অনেকভাবে হতে পারে, তুমি চাইলে প্যারা আকারে লিখতে পারো। ওকে, আবার এটাকে তুমি চাইলে প্যারা দিয়ে লিখতে পারো, প্যারা আকারে লিখতে পারো চাইলে। ওকে, আর তুমি চাইলে এটাকে আবার পয়েন্ট আকারেও লিখতে পারো। ওকে, এটা ডিপেন্ড যে কোশ্চেনের আসলে প্যাটার্নটা কিরকম বা কোশ্চেনে আসলে কি জানতে চাইছে, ডিপেন্ড করে। আর ঘ নম্বরের কথা যদি বলি, আমি যদি ঘ নম্বরের কথা যদি বলি, ঘ নম্বর তুমি অ্যাটলিস্ট, যেহেতু আমাদের বিজ্ঞানে তো আসলে বাংলার মতো না যে তোমাকে 1.5 পেজ লিখতে হবে, তো ঘ নম্বরের অ্যান্সার ন্যূনতম যেন অ্যাটলিস্ট 1.5 পেজ হয়। ঠিক আছে, 1.5 পেজ হয়। কেন? কোন টাইপের কোশ্চেনগুলোতে? যেগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন, যেগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন। ঠিক আছে, এখন ঘটনা হলো কিভাবে লিখবো। ওই ফার্স্টের দিকে তুমি ফার্স্ট প্যারায় কি লিখবা, ফার্স্ট প্যারায় কি জানতে চাইছে, ফার্স্ট প্যারায় কি জানতে চাইছে, কি জানতে চাইছে। সেকেন্ড প্যারায় তার ব্যাখ্যা, সেকেন্ড প্যারায় তার ব্যাখ্যা দিবা। ঠিক আছে, যা জানতে চাইছে তার ব্যাখ্যা। এখানে ডেফিনেটলি আমাদের ঘ নম্বর কোশ্চেনগুলোতে থাকে যে মূল্যায়ন করো বা বিশ্লেষণ করো, তাই না? চাইছে তার ব্যাখ্যা দিবা, যে সেটা কি আসল বিষয়। ধরো তোমাকে অ্যাসিড বৃষ্টি নিয়ে কথাবার্তা বলছে, অ্যাসিড বৃষ্টি কিভাবে তৈরি হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা করবা। এবং থার্ড যে প্যারাটা, 3টা প্যারায় চেষ্টা করবা শেষ করার। থার্ড প্যারায় তুমি হলো ব্যাখ্যা প্রদান করবা হলো কি, উদাহরণ দিয়ে, উদাহরণ দিয়ে অথবা তোমার হলো বিক্রিয়া দিয়ে, যদি বিক্রিয়া থাকে, বা তোমার হলো বর্ণনা দিয়ে। ঠিক আছে, বর্ণনা দিয়ে, কোনো অর্গান থাকতে পারে, কোনো অঙ্গ থাকতে, সেগুলো। আর যদি তোমাদের চিত্র থাকে, পরে তুমি চিত্র দিয়ে চিহ্নিত চিত্র করবা, চিহ্নিত চিত্র, এবং তার আসলে এই ব্যাখ্যাটা করতে হয় চিহ্নিত চিত্রের। এই তো, মানে এই বিজ্ঞানের ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন নাই, তবে সুন্দর লাগবে দেখতে যদি তুমি সেগুলো প্যারা প্যারা বা তুমি পয়েন্ট আকারে লিখো। পয়েন্ট আকারে যদি লিখো তাহলে সেগুলো দেখতে আসলে তোমার কি লাগবে, সুন্দর লাগবে। এই সুন্দর লাগানোর জন্য তোমার মূলত প্যারা বা পয়েন্ট আকারে লিখবা। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকলো। আর তোমাদেরকে বললাম যে নেক্সট যে আমাদের ক্লাস থাকবে, কোথায় গেল, নেক্সট যে ক্লাস থাকবে, আমি যদি বলি আমাদের চ্যাপ্টার কোনগুলো, নেক্সট ক্লাসে আমাদের চ্যাপ্টার, নেক্সট ক্লাস আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ক্লাসে কি কি থাকবে চ্যাপ্টার, ধরো 1 যাদের আছে, আচ্ছা, যেগুলো আমাদের মেইন টপিক আকারে থাকবে স্টার চিহ্ন আকারে, চ্যাপ্টার 2, 3, 4 আজকে মোটামুটি একবার করাইলাম, 5, 7, 8, 9, 10। ঠিক আছে, এগুলো আমাদের কি স্টার চিহ্ন আকারে। এগুলোতে আমাদের কি কি থাকবে, সিকিউ প্লাস এমসিকিউ, এগুলো করাবো। ওকে, আর তোমরা যদি আমাকে বলো যে হ্যাঁ চ্যাপ্টার 1 নিয়ে একটু লেকচার দেন, চ্যাপ্টার 1 নিয়ে হালকা পাতলা একটা লেকচার দিয়ে দিব, একদম ছোট চ্যাপ্টার। ওকে, আর সেই দিন নেক্সট ক্লাসে আমি এসকিউ করাবো, মানে শর্ট কোশ্চেন প্লাস, ঠিক আছে, তোমাদের সাজেশন যাবে। সাজেশন তোমরা কালকে থেকে পরশু দিনের ভিতরে পাই যাবে, সাজেশনস ফুল বইয়ের উপরে। ঠিক আছে, ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাকলো। আর কারো কোনো যদি সমস্যা থাকে কোনো চ্যাপ্টারে, ঠিক আছে, তাহলে আমাকে তোমরা জানাবে বা আমাদের এই পরিবারে জানাবে, তাহলে সেই মোতাবেক। স্যার 10টা আমার অনেক হার্ড লাগে। ওকে, যেহেতু 10-10-এর উপরে বিশেষ জোর দিয়ে তোমাদেরকে পড়াবো, কোনো সমস্যা নেই। এইখানে যে চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং যে চ্যাপ্টারগুলো তোমাদের হার্ড লাগে, আমাকে একটু কষ্ট করে জানাবে রিভিশনের টাইমে। আমাকে একটু আগের দিন তোমরা একটু হোয়াটসঅ্যাপে জানাতে পারো, যে আমি চেষ্টা করব এই লেকচারটা মঙ্গলবার, এই চ্যাপ্টারটা মঙ্গলবার বা বুধবার, এই 2 দিনের ভিতরে বিকাল 4টায় নেয়ার, বিকাল 4টায়। ঠিক আছে, বিকাল 4টায় নেয়ার। তোমরা যদি আমাকে বলো তাহলে আমি বিকাল 4টায় তোমাদেরকে নিয়ে দেবো, 4টা থেকে 4:30-এর ভিতরে। ঠিক আছে, হোপফুলি তোমরা থাকবা, যেহেতু আমাদের বিজ্ঞান ক্লাসে আরেকটা লেকচার লাগবে, হোপফুলি তোমাদের সবার সহযোগিতা আমি পাবো।
ঠিক আছে, একটু পরে একটু রিডিং দিয়ে রাখবা। আর এছাড়া পাশাপাশি তোমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলো একটু 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 করে পড়া এবং রিভিশন দেওয়া শুরু করো। সো ততদিন পর্যন্ত সবাই একটু ভালো থেকো, আশেপাশে সবাইকে ভালো রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক মতো ঘুমাও, টাইম মেনটেন করে ঘুমাও, টাইম মেনটেন করে উঠো, খাওয়া দাওয়া করো, ভালো করে প্রিপারেশন নাও যাতে ক্লাস 8-এ ওটা তোমাদের রোল নাম্বারটা অনেক বেশি আগায়। ঠিক আছে, এবং 8-এ শুরুর দিকের মানুষদের সাথে থাকতে পারো। যারা শুরুতে আসো তারা তাদের জায়গাটা ধরে রাখো, যারা একটু পিছনের দিকে আসো যাতে তোমরা হলো সামনের দিকে আগাইতে পারো। ঠিক আছে, এভাবে প্রিপারেশন নাও। সো ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম, শুভরাত্রি।